আমরা শুরু করি। তো আজকে আমরা সমের এমসিকিউ স্টার্ট করব, ঠিক আছে? আমি তোদেরকে ফার্স্ট চ্যাপ্টারটা দেখে রাখতে বলছিলাম। তো সিম্পল এন্ড স্ট্রেন। তো এটা একটা বড় টপিক, বিকজ এখান থেকে অনেক কোশ্চেন আমাদের আসে সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেন থেকে। তো আমি কোশ্চেন দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখ। ফার্স্ট কোশ্চেন বলছে কি, একটু জুম করে দেখাও না দাদা। জুম করে নিতে পারবি তোরা ইয়েতে, মোবাইলে? দাঁড়া, বেশি জুম করলে বেশি জুম হয়ে যায়। মোবাইল থেকে জুম করে নেয়, হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনে করে দিচ্ছি, থাক, তোমাকে করতে হবে না। তো দেখ ফার্স্ট কোশ্চেনটা দেখ, ম্যাচ দা ফলোইং বলছে, ঠিক আছে? ম্যাচ ফলোইং করতে বলছে, মানে এখানে লিস্ট দেওয়া আছে। তো দেখ অপশনস গুলো কি আছে: ডাকটিলিটি, ব্রিটেলনেস, টেনাসিটি অ্যান্ড টাফনেস, ঠিক আছে? এগুলো দেওয়া আছে পয়েন্টস গুলো, এন্ড তার সাথে সাথে এখানে আমাদের অপশনস গুলো দেওয়া আছে। তো ফার্স্টে আমরা অপশন গুলো এখানে পড়ি, ম্যাচ করাতে লাগবে এখানে। তো বলছে ফেইলিয়ার উইদাউট ওয়ার্নিং, ফার্স্ট অপশনটা কি দেওয়া আছে? ফেইলিয়ার উইদাউট ওয়ার্নিং। তো এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালের প্রপার্টি দেওয়া, এবার কোন প্রপার্টিটা ম্যাচ করবে সেটা আমাদের দেখতে হবে। তো ফেইলিয়ার উইদাউট ওয়ার্নিং, তো ফেইলিয়ার উইদাউট ওয়ার্নিং কোথায় হয়? ব্রিটেল ম্যাটেরিয়ালে। আমরা কি জানি ব্রিটেল ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি? গ্লাস। তো গ্লাসে কি হয়, এক মিনিট, যাক আমি এখানে লিখি। তো গ্লাস হচ্ছে এক্সাম্পল। তো গ্লাসে কি হয়? গ্লাস হচ্ছে এটা ব্রিটেল ম্যাটেরিয়াল। বা আরো এক্সাম্পল আমরা কি পড়ছি? কাস্ট আয়রন, এটাও হচ্ছে কি ব্রিটেল ম্যাটেরিয়াল। তো ব্রিটেল ম্যাটেরিয়ালের কি হয়? ব্রিটেল ম্যাটেরিয়ালের আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা আমাদের অনেকটা এই টাইপের হয়। স্ট্রেস স্ট্রেন কার্ভটা আমাদের অনেকটা এই টাইপের হয় যে কিছুটা স্ট্রেইন নামার পরই ম্যাটেরিয়ালটা কি করে? ফেল করে। কিছুটা স্ট্রেইন নামার পর ম্যাটেরিয়ালটা কি করে যায়? কোলাপস করে যায়। তো ব্রিটেল ম্যাটেরিয়াল কি হচ্ছে? ব্রিটেল ম্যাটেরিয়াল সামান্য স্ট্রেন নেওয়ার পরই ফেল করে যায়। কিন্তু এটাই যদি আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল হতো, তাহলে আমাদের গ্রাফটা এরকম টাইপের হতো, মানে অনেকটা স্ট্রেইন নেওয়ার পর, অনেকটা ডিফর্মেশন হওয়ার পর আমাদের ম্যাটেরিয়ালটা ফেল করতো। তো ফার্স্ট এখানে যেটা দেওয়া আছে ফেইলিয়ার উইদাউট ওয়ার্নিং, ঠিক আছে? মানে ব্রিটেল ম্যাটেরিয়াল যেমন গ্লাস কি হয়, সামান্য স্ট্রেইন আসার পরই ফেল করে যায়। তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে বি এর 1, মানে এই যে এখানে বি যেটা আছে, বি এর 1, ঠিক আছে? তো এখানে যদিও বোঝাচ্ছে অপশন ডি, তো যাক আমাদের মেলাতে লাগবে। তো বি এর 1 হচ্ছে ফার্স্ট অ্যান্সার, মানে ব্রিটেল ম্যাটেরিয়াল কি যারা হচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়াই ফেল করে। সেকেন্ড দেখ, ড্রন পার্মানেন্টলি ওভার গ্রেট শেপ উইদাউট রাপচার। কি বলছে? ড্রন পার্মানেন্টলি ওভার গ্রেট চেঞ্জেস অফ শেপ উইদাউট রাপচার। মানে আমি যেটা কি বলছি, মানে যেই ম্যাটেরিয়ালটাকে ড্র করা যাবে, মানে ম্যাটেরিয়ালটাকে আমরা শেপ চেঞ্জ করতে পারবো, একটা গ্রেট শেপ চেঞ্জ করতে পারবো, কিন্তু কোনো রাপচার হবে না। মানে আমি যেই জিনিসটা দেখাচ্ছিলাম যে যেটা ম্যাটেরিয়াল ডাকটাইল হয় তাদের কি হয়, আমি অনেকটা ওর মধ্যে আমি স্ট্রেন ডেভেলপ করতে পারি, অনেকটা স্ট্রেন ডেভেলপ করার পর তারপর এখানে গিয়ে রাপচার হয়। তো মানে সাডেন রাপচার হয় না। যেরকম মানে আমাদের ডাকটাইল ম্যাটেরিয়ালের এক্সাম্পল কি? মাইল্ড স্টিল। তো মাইল্ড স্টিলে কি হচ্ছে? মাইল্ড স্টিলের আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ করছি। তো মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভটা এরকম টাইপের ছিল। তো এখানে কি হচ্ছে? অনেকটা স্ট্রেন ডেভেলপ করার পর তারপরই ম্যাটেরিয়ালটা ফেল হয়। তো এটাই বলা হয়েছে যে ম্যাটেরিয়ালটার শেপটা অনেকটা চেঞ্জ করা যাবে, তারপরেই রাপচার হবে। তো সেকেন্ড অপশনটা কার জন্য যাবে?
এই যে ড্রন পার্মানেন্টলি ওভার গ্রেট চেঞ্জেস অফ শেপ উইদাউট রাপচার, কোনো রাপচার ছাড়াই অনেকটা শেপ চেঞ্জ হবে, মানে অনেকটা ডিফরমেশন করা যাবে, তাহলে সেটা কার অপশন হয়ে যাবে? ডাক্টিলিটির। আচ্ছা, নেক্সট যে দুটো অপশন আছে দেখ, টাফনেসটা আগে বলি। টাফনেস কি হয়? টাফনেস হচ্ছে, আমি এগুলো সব মানে আমি লেকচারেই বলছি, যেগুলো আমি ভিডিও তোদেরকে রেকর্ড করে দিয়েছিলাম। টাফনেস হচ্ছে কিভাবে মেজার করা হয়? টাফনেস মেজার করা হয় যে এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা আছে তার যে এরিয়াটা আপ টু ফেলিয়ার পয়েন্ট স্ট্রেস স্ট্রেন কার্ভের যে এরিয়াটা, ওটা কাকে রিপ্রেজেন্ট করে? টাফনেসকে। তো টাফনেস জেনারেলি কাকে বোঝায়? যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি টাফ হয়, দ্যাট মিনস ওটা অনেক এনার্জি অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? গ্লাস, গ্লাস কি টাফ ম্যাটেরিয়াল? গ্লাস টাফ ম্যাটেরিয়াল না, বিকজ গ্লাসের মধ্যে যদি আমি একটা সামান্য এনার্জিও অ্যাপ্লাই করি, গ্লাসটা কি করবে? ফেল করে যাবে। কিন্তু হোয়ারএস আমাদের যদি বলি মাইল্ড স্টিল কি টাইপের ম্যাটেরিয়াল? টাফ ম্যাটেরিয়াল বলতে পারি রিলেটিভলি টাফ, মানে কার তুলনায়? গ্লাসের তুলনায়। কারণ কি, মাইল্ড স্টিলে যদি আমরা কোনো শক বা এনার্জি যদি অ্যাপ্লাই করি, সাডেন এনার্জি অ্যাপ্লাই করি, তাহলে ওই শক বা এনার্জির জন্য কিন্তু মাইল্ড স্টিলটা সঙ্গে সঙ্গে ফেল করবে না, বা রিলেটিভলি কম তাড়াতাড়ি ফেল করবে, ঠিক আছে? কারণ কি, মাইল্ড স্টিলটা কি টাইপের ম্যাটেরিয়াল? একটা টাফ ম্যাটেরিয়াল। তো টাফনেস কিভাবে মেজার করা হয় এটা মানে তোদের প্রিভিয়াসলি এটা তোদের সমের কোশ্চেনে আসছিল, একটা গ্রাফ দেওয়া ছিল, সেই গ্রাফ থেকে তোকে টাফনেস বের করতে বলছিল। টাফনেস বেসিক্যালি কি করবি? ওই গ্রাফের যে টোটাল এরিয়াটা, ওই এরিয়াটা ওর টাফনেস কে বোঝাবে। এন্ড কোনো একটা ম্যাটেরিয়াল যত টাফ হবে সে তত বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারবে উইদাউট এনি ফেলিয়ার। তার উপরে আমি যত ইচ্ছা এনার্জি দিই না কেন, মানে যত ইচ্ছা বলতে একটা হিউজ অ্যামাউন্ট এনার্জি দিলেও আমাদের ওই ম্যাটেরিয়ালটা কি করবে না? ফেল করবে না। তো সেই টাইপের ম্যাটেরিয়াল গুলোকে কি বলা হয়? টাফ, বা তার প্রপার্টিটাকে কি বলা হয়? টাফনেস। তো এখানে এই যে টাফনেস দেওয়া আছে, দেখ টাফনেস কার সাথে মিলবে? এই যে 3 নাম্বার, অ্যাবজর্পশন অফ এনার্জি এট হাই স্ট্রেস উইদাউট রাপচার, মানে অনেকটা এনার্জি ও অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু ওর কি হবে না? রাপচার হবে না, ঠিক আছে? তো এই ডি এর সাথে কার মিলবে? 3 এর সাথে, হ্যাঁ, ডি আর 3। লাস্ট যেটা আছে টেনাসিটি। তো মনে রাখবি, টেনাসিটি মানে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালের যদি বলা হয় যে এর টেনাসিটি প্রপার্টি আছে, দ্যাট মিনস ওই ম্যাটেরিয়ালটার হাই টেনজাইল স্ট্রেংথ, মানে ওর টেনশনের স্ট্রেংথ খুব বেশি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো এটা মনে রাখার ইজি উপায় হচ্ছে টি ফর টেনাসিটি অ্যান্ড টি ফর টেনজাইল স্ট্রেংথ, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারিস যে টেনাসিটি মানে কি, একটা ম্যাটেরিয়ালের টেনাসিটি মানে ওর টেনজাইল স্ট্রেংথটা অনেক বেশি, ঠিক আছে? আমি একটু বলে দিই এখানে, তো যারা সিভিল মেকানিক্যালে পড়িস তারা জানিস এই জিনিসগুলো। তো ম্যাটেরিয়ালগুলোর যে কোন একটা ম্যাটেরিয়াল যদি ধরি, আমি কংক্রিটের কথাই বলছি, কংক্রিট একটা ম্যাটেরিয়াল। তো এর কি হচ্ছে, এর একটা টেনজাইল স্ট্রেংথ আছে, অ্যান্ড তার সাথে সাথে এর একটা কম্প্রেসিভ স্ট্রেংথও আছে। কিন্তু এই যে দুটা স্ট্রেংথ, এটা কিন্তু কখনোই ইকুয়াল না, ঠিক আছে? দে আর নট ইকুয়াল। বেসিক্যালি কি দেখা যায়, আমি যদি কম্প্রেসিভ স্ট্রেংথটাকে এফসি দিয়ে বলি আর টেনজাইল স্ট্রেংথটাকে এফটি দিয়ে বলি, মানে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে? ওই ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম কতটা স্ট্রেস ক্যারি করতে পারবে, কি টাইপের স্ট্রেস? কম্প্রেসিভ। আর টেনজাইল স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে? ওই ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম কতটা টেনজাইল স্ট্রেস ক্যারি করতে পারবে। তো কংক্রিটের ক্ষেত্রেই যদি দেখি, তো জেনারেলি কি হয়, ওর কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক বেশি হয় কার তুলনায়? টেনজাইল স্ট্রেংথের তুলনায়। মানে বেসিক্যালি এরকম দেখা যায় যে ম্যাটেরিয়ালটা টেনজাইল স্ট্রেংথ অলমোস্ট 1/10 অফ দা কম্প্রেসিভ স্ট্রেংথ হয়। তার ক্ষেত্রে এটা কংক্রিটের ক্ষেত্রে, যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের 1/10 হয় হচ্ছে কি টেনজাইল স্ট্রেংথ। তো কখনো একটা ম্যাটেরিয়ালের টেনজাইল স্ট্রেংথ যেটা হবে সেটাই যে ওর কম্প্রেসিভ স্ট্রেংথও হবে, এরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবি যে কোনো ম্যাটেরিয়ালের টেনজাইল স্ট্রেংথ এন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ যে সবসময় ইকুয়াল হতে হবে, এরকম কোনো আর কি মানে এটা কোনো কারেক্ট মানে এক্সপ্লেনেশন না, হ্যাঁ, ঠিক আছে? অলওয়েজ যে এটা ট্রু সেটা হবে না, কোনো কোনো ক্ষেত্রে ট্রু হতে পারে, বাট মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা ট্রু না এই কনসেপ্টটা। তো যাই হোক, কোনো ম্যাটেরিয়ালের যদি টেনজাইল স্ট্রেংথ খুব বেশি হয়, কোনো একটা ম্যাটেরিয়ালের যদি টেনজাইল স্ট্রেংথটা খুব বেশি হয়, ওই টাইপের ম্যাটেরিয়ালকে কি বলবো? ওই ম্যাটেরিয়ালের কি প্রপার্টি আছে বলবো? টেনাসিটি প্রপার্টি আছে, ঠিক আছে? টি ফর টেনজাইল আর টি ফর টেনাসিটি, এটা টার্মটা একটু মাথায় রাখিস। তো এটা বুঝতে পারলি? কারো যদি কোনো ডাউট থাকে কোথাও বলতে পারিস, ঠিক আছে? আমি তোদের সাথে আমি যেগুলা থিওরি পার্ট আমি অলরেডি ডিসকাস করছি, ওগুলো তো
মানে পড়াবোই, যেরকম আমি এখানে থিওরি পার্ট গুলোকে ব্রিফ ডিসকাশন করবোই, তার সাথে সাথে যেগুলা যেগুলা প্রবলেম আছে সেই প্রবলেম গুলোও তোদেরকে বলবো, ঠিক আছে? তো কারো যদি কোথাও ডাউট থাকে বলবি। তো নেক্সট কোশ্চেনে আসি। এখানেও ম্যাচ দা ফলোইং বলছে, ঠিক আছে? এখানেও ম্যাচ দা ফলোইং বলছে। তো এখানে ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো কি দেওয়া আছে দেখ। ইন ইলাস্টিক ম্যাটেরিয়াল, রিজিড প্লাস্টিক ম্যাটেরিয়াল, ডাকটাইল ম্যাটেরিয়াল অ্যান্ড ব্রিটেল ম্যাটেরিয়াল, ঠিক আছে? অপশন গুলো এরকম দেওয়া আছে, আর তার সাথে সাথে ম্যাচ করতে বলছে এখানে। তো ফার্স্টে এখানে তোরা দেখতো ম্যাচ করার চেষ্টা করতো, দেখতো করতে পারিস কিনা। কোন অপশনটা কারেক্ট হয় বলতে পারবি, মানে দেখে? হ্যাঁ দাদা বলছি, একটু দাঁড়াও। দাদা অপশন এ। অপশন এ, বাকিরা? অপশন এ। অপশন এ। আর দাদা এই মনে হচ্ছে অপশন এটা। হ্যাঁ দাদা। যাই হোক, তো দেখ অপশন এটাই হবে। তো আমি বলে দিচ্ছি। ফার্স্টে আসি হচ্ছে এই প্লাস্টিক জোন সম্বন্ধে, ঠিক আছে? এই যে প্লাস্টিক জোন লেখা আছে, এই প্লাস্টিক জোনটা সম্বন্ধে আসি। তো প্লাস্টিক জোন কি হয়, মনে কর আমি একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকছি। তো এটা একটা মনে কর স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে? তো এটা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ। তো বেসিক্যালি আমরা জানি ম্যাটেরিয়ালের দু টাইপের বিহেভিয়ার হয় বেসিক্যালি, একটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার, আরেকটা কি টাইপের বিহেভিয়ার হয়, প্লাস্টিক বিহেভিয়ার। তো ইলাস্টিক বিহেভিয়ারে কি হয় বেসিক্যালি, ম্যাটেরিয়ালটা ইলাস্টিক যখন থাকে তখন আমরা যদি ওকে লোড দিই অ্যান্ড আফটার রিমুভাল অফ দ্য লোড, যদি ওই লোডটাকে যদি সরাই দিই, তাহলে ওই ইলাস্টিক যে ডিফর্মেশন হয়েছিল সেই ইলাস্টিক ডিফর্মেশনটা জিরো হয়ে যায়। মানে বেসিক্যালি একটা ম্যাটেরিয়ালকে যদি আমি ফোর্স দিই অ্যান্ড ওই ম্যাটেরিয়ালটার মধ্যে ফোর্সটা বা যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে ওটা যদি উইদিন ইলাস্টিক লিমিট থাকে, তাহলে ম্যাটেরিয়ালটা কি টাইপের বিহেভিয়ার করবে, ইলাস্টিক বিহেভিয়ার। অ্যান্ড এই ইলাস্টিক বিহেভিয়ারের জন্য ধর ম্যাটেরিয়ালটা এতটা কম্প্রেস হলো সাপোজ, ঠিক আছে? এই বোথ সাইড থেকে এতটা কম্প্রেস হলো। এইবার যদি আমি এই লোডটাকে আবার সরাই দিই, আবার ম্যাটেরিয়ালটা কি করবে, আগের জায়গায় ফেরত চলে আসবে। তো এটাই ইলাস্টিক প্রপার্টি। আর ইন ইলাস্টিক প্রপার্টি বা প্লাস্টিক প্রপার্টি, ইন ইলাস্টিক বা প্লাস্টিক একই ব্যাপার, ঠিক আছে? কোনো ম্যাটেরিয়ালের ইন ইলাস্টিক বা প্লাস্টিক প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, যে ম্যাটেরিয়ালটার মধ্যে লোড দেওয়ার পর আমি যদি ম্যাটেরিয়ালটাকে প্লাস্টিক জোনে নিয়ে যাই বা ইন ইলাস্টিক জোনে নিয়ে যাই, দেন আফটার দ্য রিমুভাল অফ লোড কি হবে, ওই ম্যাটেরিয়ালটা আর আগের জায়গায় ফেরত আসতে পারবে না, ঠিক আছে? কিছুটা পার্মানেন্ট ডিফর্মেশন থেকে যাবে। কি থাকে যাবে, পার্মানেন্ট ডিফর্মেশন, ঠিক আছে? কিছুটা হলেও ডিফর্মেশন ওর মধ্যে থেকে যাবে। তো এইবার প্লাস্টিক জোন কাকে বলে? এটা আমি মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকছি। তো বেসিক্যালি এতটা পর্যন্ত যতটুকু পর্যন্ত হচ্ছে ম্যাটেরিয়ালটা ইলাস্টিক বিহেভিয়ার করবে, এটাকে আমি বলছি ইলাস্টিক জোন। অ্যান্ড পরের যে পার্টটা, সেই টোটাল পার্টটাকে বলছি আমি ইন ইলাস্টিক জোন, বা টোটালটাকে আমি বলছি প্লাস্টিক জোন। এই প্লাস্টিক জোনের মধ্যে আরো পয়েন্টস আছে, যেরকম এখানে নেকিং হয়, বা তোর যা যা আমি পয়েন্টস গুলো, স্ট্রেইন হার্ডেনিং হয়, এই পোর্শনে হয় স্ট্রেইন হার্ডেনিং, এই পোর্শনে হয় স্ট্রেইন সফেনিং, এই জায়গাটাকে বলে রাপচার, এই জায়গাটাকে বলা হয় ইল্ড প্লে টু, এটাকে বলা হয় ইল্ড প্লে টু। তো এরকম আমি জিনিসগুলো বলছিলাম, ঠিক আছে? তো এই টার্মস গুলো আমি অলরেডি স্ট্রেস স্ট্রেন কার্ভে বলছি। তো বেসিক্যালি ইন ইলাস্টিক জোন হচ্ছে এটা, আর ইলাস্টিক জোন হচ্ছে এটা। তো যেসব ম্যাটেরিয়াল ব্রিটেল টাইপের হয়, তাদের তাদের কি হয়, এই পার্টটা থাকে না, এই পার্টটা ওদের থাকে না। মানে বেসিক্যালি ওদের কি থাকে না, ইন ইলাস্টিক জোনটা থাকে না, ওদের মেনলি কি থাকে, ইলাস্টিক জোন। তো ম্যাটেরিয়ালটাকে যদি আমি
ইলাস্টিক জোনে রাখি তো ঠিক আছে, কিন্তু যদি আমি ওকে বেশি স্ট্রেস দিই যে ম্যাটেরিয়ালটা প্লাস্টিক জোনে চলে যাবে, ওরকম যদি কন্ডিশন আসে তখন কি হয়, ব্রিটেল ম্যাটেরিয়াল ফেল করে যায়, বিকজ ওদের কোনো ইন ইলাস্টিক জোন নেই, মানে ওর মধ্যে কোনো ডাক্টিলিটি নেই বেসিক্যালি। ঠিক আছে, তো অপশনস গুলো কি দেওয়া আছে দেখ, ফার্স্টে আসি এই যে এই দুটোতে। ঠিক আছে, তো প্রথমে আছে দেখ ডাকটাইল ম্যাটেরিয়াল। তো ডাকটাইল ম্যাটেরিয়াল যেটা আছে, তো আমি প্রথমে ডাকটাইল ম্যাটেরিয়ালে আসি। তো ডাকটাইল ম্যাটেরিয়ালে কি হবে, ডাকটাইল ম্যাটেরিয়াল আমি জাস্ট যেটা বললাম, লার্জ কি হবে, প্লাস্টিক জোন হবে। ইন ইলাস্টিক জোন বা প্লাস্টিক জোন একই ব্যাপার। ঠিক আছে, এই যে আমি এই যে পোর্শনটা দেখালাম ইন ইলাস্টিক জোন, ঠিক আছে, ইন ইলাস্টিক জোন, তো এখানেই আমাদের এই প্লাস্টিক জোনটা থাকে। ঠিক আছে, যারা ডাকটাইল ম্যাটেরিয়াল তাদের এই জোনটা থাকবে। ঠিক আছে, ইন ইলাস্টিক জোন বা প্লাস্টিক জোন, ঠিক আছে, তাদের এই ইন ইলাস্টিক জোন বা প্লাস্টিক জোনটা থাকবে। আর যারা ব্রিটেল ম্যাটেরিয়াল তাদের এই পোর্শনটা থাকবে না, বা থাকলেও সেটা খুবই মাইনার। ঠিক আছে, সেটা যদি থাকেও সেটা কি হবে, খুবই কম। ঠিক আছে, থাকলে ম্যাটেরিয়ালের তাহলে কি হচ্ছে, ডাকটাইল ম্যাটেরিয়ালের আমাদের লার্জ প্লাস্টিক জোন হচ্ছে। তাহলে সি এর সাথে 2 মিলে গেল, সি এর সাথে 2 মিলে গেল। ব্রিটেল ম্যাটেরিয়াল ঠিক অপোজিট, ওর কোনো প্লাস্টিক জোন নেই, বা থাকলেও সেটা খুবই কম। তো নো প্লাস্টিক জোন কার, ব্রিটেল ম্যাটেরিয়ালের, তাহলে ডি এর সাথে 1 মিলে। এবার বাকি যে অপশন গুলো আছে দেখ, ইন ইলাস্টিক ম্যাটেরিয়াল। ইন ইলাস্টিক ম্যাটেরিয়াল মানে কি, প্লাস্টিক। ইন ইলাস্টিক মানে কি বুঝবো, প্লাস্টিক। এবার প্লাস্টিক ম্যাটেরিয়ালের প্রপার্টি কি জাস্ট বললাম, যে ওর মধ্যে যদি লোডটা রিমুভ করে দিই ও আর আগের জায়গায় ফেরত আসতে পারে না। তো ওই অপশনটা দেখ এখানে যে 3 তে আছে, স্ট্রেইন ইজ নট রিকভার্ড আফটার আনলোডিং। যদি আমি লোডটাকে রিমুভ করে দিই ও আর আগের জায়গায় ফেরত আসতে পারে না। তো আমি যদি গ্রাফেই দেখাই তোদেরকে, আমি অলরেডি গুলা বলছি, তাও আরেকবার দেখা দিচ্ছি যাতে সবারই সুবিধা হয়। মনে কর এই আমাদের কার্ভটা আছে, তো মনে কর আমি বললাম যে এখান থেকে এতটা হচ্ছে ম্যাটেরিয়ালটা ইলাস্টিক জোনে থাকবে, এন্ড এখান থেকে ম্যাটেরিয়ালটা প্লাস্টিক বা ইন ইলাস্টিক জোনে থাকবে। তো আমি লোডটাকে সাপোজ আমি নিয়ে গেলাম, এত দূর পর্যন্ত। আচ্ছা, আগে এটা না এসে আমি আগে দেখাই ইলাস্টিক জোনটা। মনে কর আমি লোডটা নিয়ে গেলাম ওকে এরকম ভাবে যে ওর মধ্যে লোড এমন রাখলাম যে স্ট্রেসটা আছে এখানে, তো এই স্ট্রেসটা কি আছে, উইদিন ইলাস্টিক লিমিট। তো এবার এই স্ট্রেসের জন্য কি হবে, কিছু স্ট্রেইন আসবে, এখানে কিছু স্ট্রেইন পাবো। এইবার যদি এই স্ট্রেসটাকে যদি রিমুভ করে দিই, ও আবার কি করবে, আগের জায়গায় ফেরত এসে এই পয়েন্টেই চলে আসবে, মানে ওর স্ট্রেইন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু আমি যদি স্ট্রেসটা ইনক্রিজ করতে করতে আমি যদি সাপোজ ইন ইলাস্টিক জোনে ওকে নিয়ে যাই, স্ট্রেস ধর আমি এখানে নিয়ে গেলাম, ইন ইলাস্টিক জোনে নিয়ে গেলাম, দেন এইবার বা প্লাস্টিক জোনে নিয়ে গেলাম, এইবার আমি কি করছি, এইবার আমি লোডটাকে রিমুভ করছি, তাহলে কিন্তু ও আর এই আগের লাইনটাকে বা এই আগের কার্ভটাকে ফেরত, মানে ওই ওয়েতে ফেরত এসে কিন্তু এই পয়েন্ট আর আসবে না, মানে ওর লোডটা রিমুভ করার পর কিন্তু আর স্ট্রেইন 0 হবে না। ও কি করবে, এই ইনিশিয়াল স্ট্রেট পোর্শনের সাথে একটা প্যারালালি একটা পয়েন্টে এসে আটকাবে, মানে লোডটাকে যদি আমি রিমুভও করে দিই ওর মধ্যে কিছু না কিছু একটা স্ট্রেইন থেকে যাবে, যেই স্ট্রেইনটাকে আমি কি বলছি, পার্মানেন্ট ডিফর্মেশন। ঠিক আছে, মানে আফটার আনলোডিং ওর মধ্যে কিছু না কিছু স্ট্রেইন থেকে যাবে, কখন, প্লাস্টিক কন্ডিশনে যদি থাকে। তো এটাই অপশনে দেওয়া আছে 3 নম্বর অপশন, স্ট্রেইন ইজ নট ফুললি রিকভার্ড আফটার আনলোডিং। স্ট্রেইনটা যেটা আছে ফুললি রিকভার করা যাচ্ছে না, মানে ওর ডিফর্মেশন 0 করা যাচ্ছে না আনলোডিং করার পর। নেক্সট যেটা আছে রিজিড প্লাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, রিজিড প্লাস্টিক ম্যাটেরিয়ালের গ্রাফটা কিরকম হয় দেখ, এই টাইপের। এই টাইপের গ্রাফ হয়, মানে তুই ফার্স্টে ওকে স্ট্রেস দিচ্ছিস, মানে এই যে এখানে আমি স্ট্রেস দিচ্ছি কিন্তু স্ট্রেইন 0, আরেকটু স্ট্রেস বাড়াচ্ছি, স্ট্রেইন 0, আরেকটু স্ট্রেস বাড়াচ্ছি, স্ট্রেইন 0, আরেকটু স্ট্রেস বাড়াচ্ছি কিন্তু তাও স্ট্রেইন 0। এরকম করতে 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 একটা সময় যখন স্ট্রেসের ভ্যালুটা এখানে পার্টিকুলার কিছু একটা ভ্যালু আসবে, তারপর
এক মিনিট দাঁড়াও। একটা সময় যখন স্ট্রেসের কিছু একটা এখানে ভ্যালু আসবে, তারপর কি হবে, তারপর এই ম্যাটেরিয়ালটা আমাদের ইল্ড করতে থাকবে বা এই ম্যাটেরিয়ালটার ডিফর্মেশন হতে থাকবে। তো এটা দেওয়া আছে যে এইখানে, এক মিনিট, এই যে স্ট্রেইন ইজ 0 আপ টু এ স্ট্রেস লেভেল অ্যান্ড দেন স্ট্রেস রিমেন্স কনস্ট্যান্ট। মানে কি হচ্ছে এইখানে দেখাই, গ্রাফটা এরকম। তো তুই এদিকে আছে কি ওয়াই এক্সিসের স্ট্রেস এন্ড এক্স এক্সিসের স্ট্রেইন। তো তুই স্ট্রেস বাড়াচ্ছিস, স্ট্রেইন জিরো, স্ট্রেস বাড়াচ্ছিস, স্ট্রেইন জিরো, স্ট্রেস বাড়াচ্ছিস, তাও স্ট্রেইন জিরো। এরকম করতে করতে যখন তুই বা যতক্ষণ না তুই এই স্ট্রেসে আসবি, এই স্ট্রেসটা যা ভ্যালু আছে সামথিং কিছু একটা হবে, তুই যতক্ষণ না এই স্ট্রেসে আসবি ততক্ষণ ওর বোধে স্ট্রেইন জিরো থাকবে। এন্ড যখনই তুই এই স্ট্রেসে চলে আসবি তখন ও কি করতে থাকবে, ডিফর্মেশন করতে থাকবে। এন্ড এই ডিফর্মেশনটা কিরকম হবে, এই যে ডিফর্মেশনটা হচ্ছে ওটা কনস্ট্যান্ট স্ট্রেনেই হবে, আর তোকে স্ট্রেন ইনক্রিজ করার দরকার নেই। ও কনস্ট্যান্টলি এরকম করে মুভ হতে থাকবে বা ওর ইল্ডিং হতে থাকবে বেসিক্যালি। তো এটা আর কি এই পয়েন্টটা বলা আছে যে স্ট্রেন ইজ 0 আপ টু এ স্ট্রেস লেভেল, একটা স্ট্রেস লেভেল পর্যন্ত স্ট্রেন জিরো, তারপরে স্ট্রেস রিমেন্স কনস্ট্যান্ট, স্ট্রেস কনস্ট্যান্ট থাকে কিন্তু স্ট্রেনটা চলতেই থাকে। তো এটাকে বলা হয় রিজিড প্লাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা এখানে আগে জুম করে দেখতে হবে, কারণ বড় তো কোশ্চেনটা। যাক, এখানে প্রপার্টিজ গুলো প্রথমে দেখ কি কি দেওয়া আছে। প্রপার্টিজ গুলো ফ্যাটিক, ক্রিপ, প্লাস্টিসিটি আর এন্ডুরেন্স লিমিট। ঠিক আছে, ফ্যাটিক, ক্রিপ, প্লাস্টিসিটি এন্ড এন্ডুরেন্স লিমিট। তো এই প্রপার্টি গুলো সবগুলো আমি বলছি, তো এগুলো জাস্ট ম্যাচ করাতে হবে এখানে। তো ম্যাচিং গুলো কি আছে দেখ, এক নাম্বারটা দেখি, material continues to deform with time under sustained loading. Material continues to deform with time under sustained loading. হ্যাঁ দাঁড়াও, আচ্ছা এক মিনিট দাঁড়া, হ্যাঁ তোরা অপশন গুলো দেখে নে, অপশন গুলো দেখে আমাকে অ্যান্সারটা বল। হ্যাঁ এক মিনিট দাঁড়া। তো যাই হোক, তোরা মানে অপশন দেখতে পাচ্ছিলিস না, আমি বলে দিই, উপরে এগুলো ম্যাচ করানো ছিল। তো প্রথমটা কি আছে দেখ, এর পরপর আমি বলে দিচ্ছি। Material continues to deform with time under sustained loading. ঠিক আছে, তো এটা হবে কিসের জন্য অ্যান্সার বলতে পারবি? ক্রিপ 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 দাদা, ক্রিপ। ক্রিপ, ক্রিপ কি হয়? ক্রিপ হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল, ধর এটা আমি বলে দিই আরেকবার তোদেরকে, যে ধর কোনো একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের মধ্যে কোনো একটা ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের মধ্যে কোনো আমি একটা লোড দিলাম। ঠিক আছে, এবার সেই লোডের জন্য ওর মধ্যে কি হবে, একটা ডিফর্মেশন হবে। বেসিক্যালি ধর এই একটা আমাদের রুফ আছে, রুফের মধ্যে এরকম একটা ম্যাটেরিয়াল কিছু একটা আছে, যাকে আমি এইভাবে ধর পি ফোর্স দিলাম। তো এই ম্যাটেরিয়ালটার লেন্থ ছিল এল। তো এর জন্য কি হবে, এর একটা ডিফর্মেশন হবে। তো ডিফর্মেশনের জন্য ধর ও এই পজিশনে আসলো, এই যে পজিশনটা ডেল্টা, সেটা আমরা কিভাবে বের করতে পারি, ডেল্টা ইকুয়াল টু পিএল বাই এই। এই যে ডিফর্মেশনটা হলো, এটা কার জন্য হলো, লোডের জন্য। এই ডিফর্মেশনটাকে বলা হয় কি, ইলাস্টিক ডিফর্মেশন বলতে পারি। যদি এটা উইদিন ইলাস্টিক লিমিট হয় দেন এটাকে আমরা ইলাস্টিক ডিফর্মেশন বলতে পারি। অর এটা যদি উইদিন ইলাস্টিক লিমিট না হয়, দেন ইন দ্যাট কেস আমরা এটাকে শুধুমাত্র ইনস্ট্যান্টেনিয়াস বা ইমিডিয়েট ডিফ্লেকশন বা ডিফর্মেশন বলতে পারি। কি বলতে পারি, ইমিডিয়েট ডিফর্মেশন বলতে পারি। ঠিক আছে, যদি এই ডিফর্মেশনটা উইদিন ইলাস্টিক লিমিট না হয় দেন এটাকে আমরা শুধুমাত্র ইমিডিয়েট বা ইনস্ট্যান্টেনিয়াস ডিফর্মেশন বলতে পারি। আর যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে এই ডিফর্মেশনটা বা এই স্ট্রেসটা যেটা তৈরি হচ্ছে, ওটা যদি ইলাস্টিক লিমিটের মধ্যে হয় দেন এটাকে ইলাস্টিক ডিফর্মেশন বা ইমিডিয়েট ডিফর্মেশন তো বলতেই পারবো। তো যাই হোক, এখান থেকে আমাদের ধর এটা ক্যালকুলেট করে আসলো 5 mm। তো আমাদের এই লোডের জন্য, বেসিক্যালি এই লোডের জন্য আমার ডিফর্মেশন হচ্ছে 5 mm। এবার কিছুদিন পর বলতে কি, আমরা দেখবো এই যে লোডটা, আমি ধর লোডটাকে আর চেঞ্জ করলাম না, লোডটাকে আমি চেঞ্জ করলাম না, যেটা আগে লোড দেওয়া ছিল
সেই লোডটাই রাখছি, লোডটার কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আমরা দেখতে থাকবো তাও টাইমের সাথে সাথে উইথ রেসপেক্ট টু টাইম, টাইম যত বাড়তে থাকবে এই ম্যাটেরিয়ালটার মধ্যে একটা কি হবে, এক্সট্রা ডিফর্মেশন হতে থাকবে, যত টাইম বাড়বে এই ডিফর্মেশনটাও বাড়তে থাকবে, ঠিক আছে। এই যে এক্সট্রা ডিফর্মেশন হচ্ছে উইথ সাস্টেইনড লোডিং, সাস্টেইনড লোডিং বলতে কি, আমাদের লোডটা চেঞ্জ হয় নাই, লোডটা তো সেমই ছিল এন্ড লোডের জন্য যা ডিফর্মেশন হওয়ার সেটা হয়ে গেছিল, কিন্তু তাও টাইমের সাথে সাথে যে এক্সট্রা ডিফর্মেশনটা হচ্ছে, ঠিক আছে, যত টাইম বাড়ছে এই ডিফর্মেশনটাও আস্তে আস্তে অ্যাকুমুলেট করছে, মানে বাড়বে। তো এই যে এক্সট্রা ডিফর্মেশন হচ্ছে এটাকে আমরা কি বলবো, কি ডিফর্মেশন, ক্রিপ ডিফর্মেশন। তো এখানে ফার্স্ট অপশনটাই দেওয়া আছে, ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম আর উইথ টাইম, উইথ টাইম যখন বলবে তখনই বুঝে যাবি এটা কার কথা বলছে, ক্রিপের কথা বলছে। ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম উইথ টাইম আন্ডার সাস্টেইনড লোডিং, সাস্টেইনড লোডিং মানে লোডটা চেঞ্জ করে নেই, লোডটা সেম আছে কিন্তু টাইমের সাথে তাও ম্যাটেরিয়ালটা ডিফর্ম করছে, তাহলে এটা কি হয়ে যাবে, সরি ফ্যাটিক না, এটা হয়ে যাবে কি, ক্রিপ। আচ্ছা নেক্সট, নেক্সট আছে, নেক্সট কোনটা বলি, হ্যাঁ এইটা বলি আগে, 4 নম্বরটা বলি তারপর 2 আর 3 বলছি। 4 নম্বরটা দেখ, 4 নম্বরটা কি আছে, ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম, ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম material continues to deform without any further increase in stress, ঠিক আছে, কোন একটা ম্যাটেরিয়াল এখানেও ডিফর্ম হচ্ছে কিন্তু কোনো স্ট্রেসের ইনক্রিজ হয় না, বাট এখানে উইথ টাইম, এই টার্মটা কিন্তু দেওয়া নেই, টাইমের সাথে যে ডিফর্মেশন হচ্ছে এটা কিন্তু বলে নাই, যখনই টাইম টার্মটা আসবে, টাইম টার্মটা আসবে তখন কার কথা ভাববি, ক্রিপের কথা, এখানে টাইমের কথা বলে নাই, এখানে কি বলছে, ম্যাটেরিয়ালটা ডিফর্ম করবে উইদাউট এনি ফার্দার ইনক্রিজ অফ স্ট্রেস। তো এটা কি হবে দেখ, এটা আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কার কথা বলছে। তো আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি ধর এরকম একটা ডায়াগ্রাম যদি হয়, সাপোজ এটা একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, তো বেসিক্যালি কি হচ্ছে, এদিকে স্ট্রেস আর এদিকে স্ট্রেন। তো ম্যাটেরিয়ালটার মধ্যে প্রথমের দিকে যখন ইলাস্টিক জোন ছিল, এতটুকু কি ইলাস্টিক, আর তারপরে কি হয়ে যাচ্ছে প্লাস্টিক, তারপরে এইটুকু কি হয়ে যাচ্ছে প্লাস্টিক। তো যতক্ষণ ইলাস্টিক জোন ছিল, যতক্ষণ ইলাস্টিক জোন ছিল ততক্ষণ কি হচ্ছে, যত আমি স্ট্রেস বাড়াচ্ছি তার সাথে সাথে স্ট্রেইনও বাড়ছে, কিন্তু যখন এই ম্যাটেরিয়ালটা প্লাস্টিক জোনে চলে আসবে, মানে এই জোনে চলে আসবে, তো এই জোনে জেনারেলি কি হয়, মানে জেনারেলি দেখা যায় এই জোনে আমাদের স্ট্রেইন বাড়ছে, দেখ স্ট্রেইন বেড়ে যাচ্ছে, যত আমি ডান দিকে যাব স্ট্রেইন কি হচ্ছে, বাড়বে, কিন্তু স্ট্রেস কি আছে, অলমোস্ট সেম, সেম না থাকলেও অলমোস্ট আমরা কি বলতে পারি, সেম। আমরা কি দেখতে পাচ্ছি, যত আমি ডান দিকে যাচ্ছি স্ট্রেইন তো বাড়ছে, যত ডান দিকে যাচ্ছি স্ট্রেইন বাড়ছে, কিন্তু স্ট্রেস ইজ অলমোস্ট সেম বা কনস্ট্যান্ট আছে। তো এই প্রপার্টিটা কার, এই জোনটা কি, কোন জোন, এটা হচ্ছে প্লাস্টিক জোন, বা এই প্রপার্টিটাকে কি বলছি, প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি তাহলে কি প্রপার্টি, যে প্লাস্টিক জোনে থাকলে ম্যাটেরিয়ালটার স্ট্রেইন বেড়ে যায় কিন্তু স্ট্রেস ইজ অলমোস্ট কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট না থাকলেও আমাদের অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। ছবিটা আমার একটু বেঁকা হয়ে গেল, সোজা করে আঁকছি দাঁড়া। তো এই যে জোনটা, এই জোনে দেখ এইদিকে আমাদের স্ট্রেইন বাড়ছে, এইদিকে স্ট্রেস, তো এই জোনে আমি যতই আমি স্ট্রেইন বাড়াই না কেন, এই যে স্ট্রেইন ধর এপসাইলন 1, তারপর স্ট্রেইন ধর এপসাইলন 2, তারপর স্ট্রেইন আছে ধর এপসাইলন 3, তো যতই আমি স্ট্রেইন বাড়াই না কেন আমাদের স্ট্রেসটা অলমোস্ট এখানে তো কনস্ট্যান্টই দেখতে পাচ্ছি, বাট অনেক সময় কনস্ট্যান্ট নাও থাকতে পারে, বাট যে ভ্যারিয়েশনটা হবে সেই ভ্যারিয়েশনটা খুবই কম, মানে অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়, মানে কনস্ট্যান্ট স্ট্রেসে ও ডিফর্মেশন করতে থাকে, এই জোনে কনস্ট্যান্ট স্ট্রেসে কি করতে থাকে, ডিফর্মেশন করতে থাকে। তো এই জোনটা কি, প্লাস্টিক জোন, এন্ড এই প্রপার্টি কি, প্লাস্টিসিটি। তো এইটাই এখানে লেখা আছে, দেখ অপশন মিলে যাবে, দেখ এই যে সি প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি কি বলা আছে, এই যে
ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম উইদাউট এনি ফার্দার ইনক্রিজ ইন স্ট্রেস। ঠিক আছে, ম্যাটেরিয়াল কন্টিনিউস টু ডিফর্ম উইদাউট এনি ফার্দার ইনক্রিজ ইন স্ট্রেস। স্ট্রেস চেঞ্জ হচ্ছে না, কমবেও না বাড়বেও না, কিন্তু ডিফর্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার এই দুটা পার্ট দেখি, এই দুটা একটার সাথে একটা রিলেটেড। এটা কি বলছে? ডিক্রিজড রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল টু রিপিটেড রিভার্সাল অফ স্ট্রেস। ডিক্রিজড রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল টু রিপিটেড রিভার্সাল অফ স্ট্রেস। তারপর পরের পয়েন্টটা, দ্য ম্যাটেরিয়াল হ্যাজ এ হাই প্রবাবিলিটি অফ নট ফেইলিং আন্ডার রিভার্সাল অফ স্ট্রেস অফ ম্যাগনিটিউড বিলো দিস লেভেল। তো আমি একটু বলে দিই আগে জায়গাটা। অপশন দুটা দেখেন আগে। অপশন দুটা হচ্ছে বাকি থাকছে কি, একটা ফ্যাটিক আর একটা এন্ডুরেন্স লিমিট। এগুলো আমি ভিডিওটাই বলছি, তো আমি একবার বলে দিচ্ছি। তো ফার্স্ট আমরা বুঝি ফ্যাটিক কি। তো মনে কর একটা ম্যাটেরিয়াল আছে, এই একটা ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালের মধ্যে আমি ফার্স্টে কি দিলাম? টেনশন। তার কিছুক্ষণ পরে আমি ওই ম্যাটেরিয়ালটার মধ্যে কি দিলাম? কম্প্রেশন। আবার তার কিছুক্ষণ পরেই আমি ওই ম্যাটেরিয়ালটার মধ্যে আবার কি দিলাম? টেনশন। আবার তার কিছুক্ষণ পরেই আমি ওই সেম ম্যাটেরিয়ালটার মধ্যে কি দিলাম? কম্প্রেশন। তাহলে আমি বেসিক্যালি এখানে কি করছি? স্ট্রেসটাকে চেঞ্জ করছি। একবার কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি, সরি প্রথমবার টেনজাইল স্ট্রেস দিচ্ছি, তো একবার কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি, তারপরে আবার টেনজাইল স্ট্রেস দিচ্ছি, তারপরে আবার কম্প্রেসিভ স্ট্রেস দিচ্ছি। তো বেসিক্যালি এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রিভার্সাল অফ স্ট্রেস। কি বলা হচ্ছে? রিভার্সাল অফ স্ট্রেস। এইবার এই যে আমরা স্ট্রেস রিভার্সাল করছি, তার জন্য বেসিক্যালি কি হয়, এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা স্ট্রেংথটা কি হয়ে যায়? ডিকে করে। মানে ওর যে লোড ক্যারিং ক্যাপাসিটি, কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি বারবার করে এরকম স্ট্রেস রিভার্সাল করা হয়, তাহলে দেখা যায় ওই ম্যাটেরিয়ালটা ধর আগে স্ট্রেস যেটা ম্যাক্সিমাম ক্যারি করতে পারতো সেটা হচ্ছে 100 মেগাপাস্কেল। তো এই স্ট্রেস রিভার্সালের জন্য দেখা যাচ্ছে ওই ম্যাটেরিয়ালটার স্ট্রেংথ কমে গিয়ে হয়ে যাচ্ছে কত? 80 মেগাপাস্কেল। তো এই যে স্ট্রেংথটা কমে যায়, ডিক্রিজ ইন স্ট্রেংথ, এই প্রপার্টিটাকে বলা হয় ফ্যাটিক। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বেসিক্যালি কি বলছি? ফ্যাটিক হচ্ছে ম্যাটেরিয়ালটা। ম্যাটেরিয়ালটা কি হচ্ছে? ফ্যাটিক হচ্ছে। ঠিক আছে, তো এটা অপশনটা মেলা এখান থেকে। এবার দেখ এখানে অপশন দেওয়া আছে কি? ফ্যাটিক। এইবার কি দেওয়া আছে দেখ, অপশন ডিক্রিজড রেজিস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল টু রিপিটেড রিভার্সাল অফ স্ট্রেস। ঠিক আছে, যে আমি যেটা বললাম, বারবার করে স্ট্রেসটাকে যদি ধর কম্প্রেসিভ আর টেনজাইল, কম্প্রেসিভ আর টেনজাইল যদি করতে থাকি, তাহলে একটা সময় কি হবে? ম্যাটেরিয়ালটা রেজিস্ট্যান্স কমে যাবে। রেজিস্ট্যান্স বলতে কি? লোড ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, রেজিস্ট্যান্স বলতে কি? লোড ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে, এন্ড এটাকেই বলা হচ্ছে কি? ফ্যাটিক। তাহলে এটা আমাদের কোন অপশন হয়ে যাবে? অপশন হয়ে যাবে এ। এর সাথে মিলবে, মানে যতবার স্ট্রেস রিভার্সাল করছে ওর রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে বা ওর লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। এবার নেক্সট পয়েন্টটা যেটা আছে রিভার্সাল অফ স্ট্রেসের সাথে, এইবার আমরা দেখা যায় কি, কোন একটা ম্যাটেরিয়ালের যদি আমি এরকম করে বারবার করে আমি স্ট্রেস রিভার্সাল করতে থাকি, বেসিক্যালি বলছি, মনে কর এটা ধর এরকম একটা পাইপ বা কিছু আছে, সেই পাইপটাকে তুই একবার বেন্ড করছিস, একবার স্ট্রেট করছিস, একবার বেন্ড করছিস, একবার স্ট্রেট করছিস। তো এরকম বেন্ড এন্ড স্ট্রেট করতে 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 একটা সময় কি হয়ে যায়? ওটা ব্রেক করে যায়। ঠিক আছে, দেখছিস এই জিনিসটা। তো এই যে বেন্ড এন্ড স্ট্রেট করছিস, এটা অনেকটা রিভার্সাল অফ স্ট্রেসের মতন। ঠিক আছে, অনেকটা রিভার্সাল অফ স্ট্রেসের মতন। তো আমি যে এখানে স্ট্রেস দিচ্ছি, তো এই স্ট্রেসটা যে বারবার করে যে এখানে রিভার্সাল করা হচ্ছে, স্ট্রেস যে বারবার করে দেওয়া হচ্ছে, এই স্ট্রেস দিতে 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 একটা সময় কি করতে পারে? এই ম্যাটেরিয়ালটা ফেল করে যেতে পারে। তো যখন বারবার করে রিভার্সাল অফ স্ট্রেস হয়, বারবার করে যখন রিভার্সাল অফ স্ট্রেস হয়, দেন ডিউ টু ফ্যাটিকের জন্য কি হতে পারে? একটা পার্টিকুলার স্ট্রেসের ভ্যালুতে ওই ম্যাটেরিয়ালটা কি করে যেতে পারে? ফেল করে যেতে পারে। মনে কর আমি এখানে 100 মেগাপাস্কেল দিচ্ছি টেনজাইল, আবার দিচ্ছি 100 মেগাপাস্কেল কম্প্রেসিভ, আবার দিচ্ছি 100 মেগাপাস্কেল টেনজাইল, আবার দিচ্ছি 100 মেগাপাস্কেল কম্প্রেসিভ। তো এই বারবার করে টেনজাইল কম্প্রেসিভ যে দিচ্ছি 100 মেগাপাস্কেল, তো দেখা যাচ্ছে যে আফটার 10 সাইকেল, 10 বার এরকম টেনজাইল এন্ড কম্প্রেসিভ দেওয়ার পর এই ম্যাটেরিয়ালটা কি করে যাচ্ছে? ব্রেক করে যাচ্ছে। তো ওটা বেসিক্যালি কার জন্য হচ্ছে? ফ্যাটিক। তো এইবার এর রেসপেক্টে, এই যে রিভার্সাল অফ স্ট্রেস রেসপেক্টে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি আছে,
যেটাকে কি বলা হচ্ছে এন্ডুরেন্স লিমিট। এই রিভার্সাল অফ স্ট্রেসের রেসপেক্টেই ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি আছে যেটাকে বলছি এন্ডুরেন্স লিমিট। তো এন্ডুরেন্স লিমিট কি? এন্ডুরেন্স লিমিট হচ্ছে সেই ম্যাক্সিমাম স্ট্রেস, যেই ম্যাক্সিমাম স্ট্রেস পর্যন্ত আমি যদি এই ম্যাটেরিয়ালটাকে বারবার করে টেনশন বা বারবার করে কম্প্রেশন দিই, ম্যাটেরিয়ালটা যতবারই এই লোডটা আসুক না কেন ম্যাটেরিয়ালটার উপর, ম্যাটেরিয়ালটা ফেল করবে না কখনোই। কি বললাম আবার বলছি, এন্ডুরেন্স লিমিট হচ্ছে এমন একটা স্ট্রেসের ভ্যালু যেই স্ট্রেস পর্যন্ত আমি এই ম্যাটেরিয়ালটার উপর বারবার করে কম্প্রেশন টেনশন যদি দিতেও থাকি, আমি যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এর মধ্যে এরকম করে কম্প্রেশন এন্ড টেনশন দিতে থাকি, দেন যদি স্ট্রেসটা ওই ম্যাটেরিয়ালটার এন্ডুরেন্স লিমিটের মধ্যে থাকে, তাহলে ম্যাটেরিয়ালটা কি করবে না, কোনোভাবেই ফেল করবে না। ঠিক আছে, বেসিক্যালি এন্ডুরেন্স লিমিট হচ্ছে ম্যাটেরিয়ালটার ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি। কোন কেসে? রিভার্সাল অফ স্ট্রেসের রেসপেক্টে। মানে রিভার্সাল অফ স্ট্রেস যদি হয় বারবার করে, দেন ধর আমি বললাম ম্যাটেরিয়ালটার এন্ডুরেন্স লিমিট হচ্ছে 80 মেগাপাস্কেল। দ্যাট মিনস তুই এই যদি ম্যাটেরিয়ালটার উপর 100 মেগাপাস্কেল না দিয়ে তুই যদি 80 মেগাপাস্কেল স্ট্রেস দিস, যতবার ইচ্ছা স্ট্রেস দে না কেন, এই ম্যাটেরিয়ালটা কি করবে না, ফেল করবে না। কিন্তু যদি স্ট্রেস 80 মেগাপাস্কেলের উপরে দিয়ে দিস, দেন আফটার এ সার্টেন সাইকেল, মানে 5টা হোক 10টা হোক 20টা হোক, কিছু সাইকেলের পর টেনশন এন্ড কম্প্রেশনের সাইকেলের পর ম্যাটেরিয়ালটা কি করে যাবে, ফেল করে যাবে। তো এই যে লিমিট, যেই স্ট্রেস পর্যন্ত ম্যাক্সিমাম আমি এই ম্যাটেরিয়ালটার উপর এরকম লোড অ্যাপ্লাই করতে পারি, যাতে কিনা ওই ম্যাটেরিয়ালটার উপর এরকম রিভার্সাল অফ স্ট্রেস আসলেও, ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল এর মধ্যে আসলেও ম্যাটেরিয়ালটা কি করবে না, ফেল করবে না। সেই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে বলা হচ্ছে এন্ডুরেন্স লিমিট। তো আমার যদি এন্ডুরেন্স লিমিট 80 মেগাপাস্কেল হয়, তাহলে আমি যত ইচ্ছা রিভার্সাল অফ স্ট্রেস করতে থাকি, কত স্ট্রেসের মধ্যে, 80 মেগাপাস্কেল স্ট্রেসের মধ্যে ম্যাটেরিয়ালটা কোনো ফেল করবে না। কিন্তু স্ট্রেসটা যদি সাপোজ 81 মেগাপাস্কেলও হয়ে যায়, তাহলে এরকম যে বারবার করে রিভার্সাল অফ স্ট্রেস করা হচ্ছে, তার জন্য একটা সার্টেন সাইকেলের পর, ধর সেটা 50টা হতে পারে, 100টা হতে পারে, বা 10টা সাইকেল হতে পারে, সেই কিছু সাইকেলের পর ম্যাটেরিয়ালটা অবভিয়াসলি ফেল করে যাবে। তো এন্ডুরেন্স লিমিটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোন কেসে? যদি রিভার্সাল অফ স্ট্রেস হয়। তো এই প্রপার্টিটা জেনারেলি উইন্ড লোড, আর্থকোয়েক লোড বা বিভিন্ন টাইপের লোডের ক্ষেত্রে এগুলা, এই প্রপার্টিটা আর কি খুবই ইম্পর্টেন্ট, এন্ডুরেন্স লিমিট। তো যা ওইসব জিনিস তো আমাদের দরকার নেই, তো জাস্ট বলে দিলাম। তো এটা দেখ অ্যান্সারটা কার সাথে মিলবে, ম্যাটেরিয়াল এন্ডুরেন্স লিমিট। ঠিক আছে, material has a high probability of not failing under reversal of stress of certain magnitude below this level। মানে কোন একটা ম্যাটেরিয়ালে, যেটা বললাম 80 মেগাপাস্কেল যদি ওর এন্ডুরেন্স লিমিট হয়, তাহলে যদি স্ট্রেস 80 মেগাপাস্কেলের নিচে থাকে, দেন ম্যাটেরিয়ালের একটা হাই প্রবাবিলিটি আছে কিসের, ফেল না করার প্রবাবিলিটি আছে আন্ডার রিভার্সাল অফ লোড বিলো দিস লেভেল। তাহলে এন্ডুরেন্স লিমিট হচ্ছে ম্যাটেরিয়ালের একটা স্ট্রেংথ। কোন কেসে? রিভার্সাল অফ স্ট্রেসের কেসে। সবাই বুঝতে পারলি? হ্যাঁ দাদা। ঠিক আছে, এবার নেক্সট এই কোশ্চেনটা দেখ, এটা ডাইরেক্ট স্টেটমেন্ট বেসড, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড আইসোট্রপিক ম্যাটেরিয়াল দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট বলতে পারবি কত হবে? 2 দাদা, 2। 2। কি কি সেগুলা? ই মডুলাস অফ ইলাস্টিসিটি আর হচ্ছে মিউ। মিউ মানে পয়সন রেশিও। এটা মাথা রাখবি, যদি একটা লিনিয়ার ইলাস্টিক অ্যান্ড আইসোট্রপিক ম্যাটেরিয়াল হয়, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট আছে দুটা, সেটা হচ্ছে কি ই অ্যান্ড মিউ। ঠিক আছে, তো এটা মাথা রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি তোদের জন্য না, তোদের লেভেলের জন্য না এটা, তো বাট এই কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, তো এটা একটু মাথা রাখতে হবে তোদেরকে। এটার এক্সপ্লানেশন এখানে আর কি করে তোদের লাভ হবে না তোদের জন্য, তো এটা জাস্ট মনে রাখবি। এখানে ভালো মতন করে কমেন্ট করা যায় না, যাও। আচ্ছা, তারপর এই 5 নম্বর কোশ্চেনটা পারবি। ক্রিপ অফ এ ম্যাটেরিয়াল is a property indicated by a time dependent strain of a material। ঠিক আছে, এটা কি হবে? টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে ডিপেন্ড করে ক্রিপ, টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেইন অফ ম্যাটেরিয়াল। যখনই ক্রিপ থাকবে, টাইম ডিপেন্ডেন্ট টার্মটাকে কিন্তু ওখানে তোকে দেখতে হবে যে কোথায় টাইম ডিপেন্ডেন্ট টার্মটা আছে। ঠিক আছে, তো ক্রিপ হচ্ছে বেসিক্যালি টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ ম্যাটেরিয়াল।
আচ্ছা এইবার 6 নম্বর পয়েন্টটাকে দেখ। ইলাস্টিক লিমিট ইজ দ্য পয়েন্ট, ইলাস্টিক লিমিট ইজ দ্য পয়েন্ট আপ টু হুইচ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। তারপরে কি আছে, at which elongation takes place without application of additional load, up to which, if the load is removed, original volume and shape are regained, at which toughness is maximum. কোনটা অপশন হবে? সি সি হবে। সি। তো কেন হচ্ছে দেখ, এখানে অনেকের কনফিউশন হয়, অনেকের মনে হয় হচ্ছে যে ইলাস্টিক লিমিট কি, আপ টু হুইচ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, যেটা হুকস ল লেখা আছে। তো হুকস ল কিন্তু ইজ নট এ কারেক্ট অপশন, ঠিক আছে। হুকস ল ঠিক আছে, তো ওখানে বলা আছে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, বলা আছে আপ টু ইলাস্টিক লিমিট, বাট সেটা কিন্তু এক্সাক্ট না, ঠিক আছে। ইলাস্টিক লিমিট পর্যন্ত কিন্তু স্ট্রেস আর স্ট্রেইন এক্স্যাক্টলি প্রপোর্শনাল হয় না, ঠিক আছে। এটা আমরা পরে দেখতে পাচ্ছি। তো স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল হয় কতদূর পর্যন্ত? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, ঠিক আছে। এটা মাথায় রাখবি। যদি হুকস ল জিজ্ঞেস করে, ইন দ্যাট কেস স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন আপ টু ইলাস্টিক লিমিট। কিন্তু যদি অ্যাকচুয়াল কোশ্চেন হয়, যে মানে অ্যাকচুয়ালি দেখা যায়, দেন স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন আপ টু প্রপোর্শনাল লিমিট হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবি। যদি হুকস লর কথাই বলে তাহলে আমরা ইলাস্টিক লিমিট পর্যন্ত আসবো, কিন্তু যদি ইন জেনারেল বলে তাহলে আমরা কি পর্যন্ত যাবো? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত যাবো। তো ইলাস্টিক লিমিট কি? ইলাস্টিক লিমিট হচ্ছে বেসিক্যালি কি বোঝাচ্ছে? একটা স্ট্রেস বোঝাচ্ছে। ইলাস্টিক লিমিট কাকে বোঝাচ্ছে? একটা স্ট্রেস বোঝাচ্ছে। এটা ধর ইলাস্টিক লিমিট, তো বেসিক্যালি এটা একটা স্ট্রেস বোঝাচ্ছে আপ টু হুইচ আমাদের ম্যাটেরিয়ালটা কি থাকবে? ইলাস্টিক বিহেভিয়ার করবে। মানে আমাদের যতক্ষণ পর্যন্ত স্ট্রেসটা এই ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ম্যাটেরিয়ালটা ইলাস্টিক্যালি বিহেভ করবে। তো ইলাস্টিক্যালি বিহেভ করতে কি, আপ টু হুইচ ইফ দ্য লোড ইজ রিমুভ দ্য অরিজিনাল ভলিউম অ্যান্ড শেপ আর রিগেইনড, ঠিক আছে। মানে এই হচ্ছে এমন একটা লিমিট যার পরেও, মানে যা পর্যন্ত লোড যদি আনলোডিং করে দেওয়া হয়, ও ম্যাটেরিয়ালটা কি হবে? ওর ডিফর্মেশন জিরো হয়ে যাবে। তো এটাই বলা আছে যে ইট ইজ দ্য লিমিট আপ টু হুইচ লোডটাকে যদি রিমুভ করা হয় তাহলে ও অরিজিনাল শেপ অ্যান্ড ভলিউম ফেরত পাবে। তো পরের পয়েন্টটা দেখ, 7 নাম্বার। 7 নম্বরে দেখ, এখানে কি আছে? আইসোট্রপিক। তো আইসোট্রপিক তো আমি বলছি, আইসোট্রপিক ম্যাটেরিয়াল কাকে বোঝায়? আইসোট্রপিক ম্যাটেরিয়াল বোঝায়, এটা ধর যদি একটা আইসোট্রপিক ম্যাটেরিয়াল হয়, দেন ওর উপর কোনো একটা পয়েন্টের থেকে যদি আমি চারিদিকে দেখি বিভিন্ন ডিরেকশন, এই যে কোনো ডিরেকশনে যদি আমি তাকাই, তাহলে ওর যে প্রপার্টিস গুলো আছে, ম্যাটেরিয়ালের যে প্রপার্টিস গুলো আছে, সেটা টাফনেস হতে পারে, হার্ডনেস হতে পারে, ব্রিটেলনেস হতে পারে, ডাক্টিলিটি হতে পারে, যতগুলো ম্যাটেরিয়ালের প্রপার্টি আছে সবগুলো চারিদিকে কি হবে? সেম হবে। তো সেই ম্যাটেরিয়ালকে আমরা কি বলি? আইসোট্রপিক ম্যাটেরিয়াল। যে কোনো একটা পয়েন্টে, ওই ম্যাটেরিয়ালটার উপর কোনো একটা পয়েন্টের থেকে যদি আমি চারিদিকে তাকাই, ইন এনি ডিরেকশন আমি যদি দেখি, তাহলে আমার ম্যাটেরিয়ালের প্রপার্টিটা কি থাকবে? সেম থাকবে। তো সেটা হচ্ছে এই যে 3 নম্বর অপশন, ঠিক আছে। তাহলে A3 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইবার আছে হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল। হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল কি হবে? সিমিলার প্রপার্টিস থ্রু আউট দ্য ভলিউম। হোমোজিনিয়াস কি হয়ে যাচ্ছে? এই টোটাল ম্যাটেরিয়ালটার মধ্যে যদি সিমিলার প্রপার্টিস হয়। আইসোট্রপিক কি হচ্ছে? আইসোট্রপিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমি চারিদিকে দেখছি সেটা সেম। কিন্তু হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল কি হচ্ছে? ওই ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হোমোজিনিয়াস বলতে কি হচ্ছে? সেম জিনিস দিয়ে তৈরি সব জায়গায়, যার জন্য কি হচ্ছে? থ্রু আউট দ্য ভলিউম, এই যে টোটাল আমি যে বক্সটা লিখছি, থ্রু আউট দ্য বক্স ওর মধ্যে সব প্রপার্টি কি হবে? সেম হবে। তো সেটা কার সাথে মিলবে? এই 4 নাম্বার, সিমিলার প্রপার্টিস থ্রু আউট দ্য ভলিউম, ঠিক আছে। সিমিলার প্রপার্টিস থ্রু আউট দ্য ভলিউম। এইবার ভিস্কো ইলাস্টিক। তো এই ভিস্কো ইলাস্টিকটা হয়তো তোদের আমি বলছি কিনা আমার মনে নেই, মানে ভিডিওতে। তো এটা একটু মনে রাখবি, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ। এটা একটু মাথায় রাখতে পারিস, ঠিক আছে। আমার আমার খেয়াল নেই আমি তোদেরকে বলছি কিনা, এটা একটু মাথায় রাখতে পারিস। এটা অ্যাকচুয়ালি তোদের জন্য না। তো এই ভিস্কো ইলাস্টিক হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ, এটা একটুখানি মাথায় রাখিস। ব্রিটেল, ব্রিটেল তো আবার ওই সেম, নো প্লাস্টিক জোন,
ঠিক আছে, ব্রিটেল ম্যাটেরিয়াল কি, যার কোনো প্লাস্টিক জোন নেই, তো এখানে মিলে গেল। তো ভিসকোইলাস্টিকটা একটু খাতার মধ্যে লিখে রাখতে পারিস, ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেস স্ট্রেইন রিলেশন, এটা একটু মাথা রাখিস। আচ্ছা, এটা লাগবে না, ডিক্রিজিং অর্ডার অফ পয়জনস রেশিও লাগবে না। দেন দেখি, এগুলো অ্যাজারশন, এগুলো লাগবে না। এখানে গ্রাফ আছে, আচ্ছা এটা তো পারবি, এই পার্টটা এটা সোজা একদম। স্ট্রেস স্ট্রেন কার্ভে পর পয়েন্ট গুলো মিলাতে হবে। তো ফার্স্টে কোন পয়েন্ট আসে, লিমিট অফ প্রপোর্শনালিটি, তাহলে ফার্স্টে কি আছে, ফার্স্ট স্টেজ কি হয়, লিমিট অফ প্রপোর্শনালিটি স্ট্রেস স্ট্রেন কার্ভে। তারপরে কি হয়, ইল্ড পয়েন্ট 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর কি আসে, আলটিমেট স্ট্রেস, এটা হচ্ছে 3 নাম্বার। তারপর কি আসে, ব্রেকিং স্ট্রেস, এটা হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, তো এটা পরপর যদি তোকে সিকোয়েন্স ওয়াইজ সাজাতে বলে তো সেটা পারবি, এটা অসুবিধা নেই। আচ্ছা, এটা একটা আছে, এটাও অলরেডি বলা কোশ্চেন তোদেরকে। as soon as the external forces causing deformation in a perfectly elastic body are withdrawn, the elastic deformation disappears only partially, completely over a prolonged time, completely and instantaneously, and completely after an initial period of rest। কি বলছে, যে বেসিক্যালি কোশ্চেনটা কি বলা আছে, যে একটা ইলাস্টিক বডি আছে, কিরকম, পারফেক্টলি ইলাস্টিক বডি। তো তার মধ্যে আমি ধর কোনো ডিফর্মেশন করছি, ইলাস্টিক বডি আছে, তো ডিফর্মেশন ধর এতটা ডিফর্মেশন হচ্ছে, তার এখান থেকে এতটা ডিফর্মেশন হচ্ছে। এবার যদি লোডটাকে উইথড্র করা হয়, তাহলে যে ডিফর্মেশন যেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যে ডিফর্মেশনটা ডিসঅ্যাপিয়ার হবে, সেটা কি পার্শিয়ালি হবে, পার্শিয়ালি তো হবে না, কারণ কি ম্যাটেরিয়ালটা ইলাস্টিক আছে, তো আমাদের কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হবে। তো এই তিনটা অপশনের মধ্যে হবে, প্রথমে বুঝতে পারলাম। এবার এই যে কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স হবে, এই যে লোডটা রিমুভ করার পর যে এই ডিফ্লেকশনটা যে কমে যাবে, জিরো হয়ে যাবে বেসিক্যালি, সেটা কখন হবে, কতক্ষণে হবে, ইনস্ট্যান্টিনিয়াস মানে সঙ্গে সঙ্গে হবে, নাকি একটা অনেকটা টাইম জুড়ে হবে, নাকি প্রথমে কিছুটা রেস্ট নিবে তারপর হবে। তো এটা মনে রাখবি ইনস্ট্যান্টিনিয়াস হয়, ঠিক আছে, কারণ ডিফরমেশনটাও হয় ইনস্ট্যান্টিনিয়াস, আর লোডটা রিমুভ করলেও আমাদের যে ডিফরমেশনটা জিরো হয়ে যাচ্ছে সেটাও হয় ইনস্ট্যান্টিনিয়াস। তার জন্যই এটাকে বলা হয় কি, ইমিডিয়েট ডিফরমেশন। আমি প্রথমে কি বলছিলাম, এই যে উইদিন ইলাস্টিক লিমিট যদি কোনো ডিফরমেশন হয়, ওটাকে আমরা কি বলি, ইমিডিয়েট ডিফরমেশন। আর যদি লোডটাকেও রিমুভ করে দিই, দেন ওই যে ডিফরমেশনটা হয়েছিল বা ডিফ্লেকশনটা হয়েছিল, সেটা ইমিডিয়েটলি মানে ইনস্ট্যান্টিনিয়াসলি কি হয়, সেটা রিমুভ হয়ে যায়। তো এই জন্য এখানে অপশন হবে কি সি, মানে লোডটা রিমুভ করলে কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে কার, ডিফরমেশন কমপ্লিটলি জিরো হয়ে যাচ্ছে, অ্যান্ড এই ডিফরমেশন যে জিরো হচ্ছে সেই প্রসেসটা ইনস্ট্যান্টিনিয়াস মানে সঙ্গে সঙ্গে হয়। 18 নম্বর কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। পর কোশ্চেনটা পর, 18 নাম্বার, 18 তোদের তো নাই হবে। Consider the following statements regarding the tensile test diagram for carbon steel with varying carbon content. As the carbon content increases, মানে একটা ধর স্টিল আছে, স্টিলের মধ্যে জেনারেলি কিছু পার্সেন্ট আমরা কার্বন রাখি, ঠিক আছে, তো কার্বন খুব বেশিও রাখি না, 1 to 2% ম্যাক্সিমাম রাখা যেতে পারে, 2 or 2.5% পর্যন্ত, ঠিক আছে, তার বেশি রাখা হয় না। তো এই কার্বনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমি ভিডিওটাও বলছিলাম, যে পার্সেন্টেজ অফ কার্বন যত আমরা ইনক্রিজ করব, তত কি হবে, ওর কি হবে,
ডাক্টিলিটি কম হবে, কমবে দাদা, ডাক্টিলিটি কমবে কিন্তু আলটিমেট স্ট্রেংথ হবে বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এই স্ট্রেস ডাক্টিলিটি ডিক্রিজ করবে কিন্তু আলটিমেট স্ট্রেংথ ইনক্রিজ করবে। তো বেসিক্যালি এটা কি হচ্ছে আরেকবার বলে দিচ্ছি। ধর এটা বেসিক্যালি এরকম হবে, এটা যদি কার্ভ দিয়ে দেখাই, এখানে ধর পার্সেন্টেজ অফ কার্বন আছে মনে কর 1%, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই একটা কোনো ম্যাটেরিয়াল যার মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন ছিল 1%, তার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে এরকম। তারপর আমি ওর মধ্যে কার্বন পার্সেন্টটা ইনক্রিজ করে করলাম 2%। তারপর ধর কার্বন পার্সেন্টটা ইনক্রিজ করে আমি করলাম কত 3%। তো দেখ গ্রাফটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, কার্বন পার্সেন্টেজ নিচের দিকে কম আর উপরের দিকে বেশি। তো যত কার্বন পার্সেন্টেজ বেশি কম, তত দেখ ওর ডিফর্মেশন বেশি নিতে পারছে, বিফোর রাপচার বেশি ডিফর্মেশন নিতে পারছে। দ্যাট মিনস যত কার্বন কন্টেন্ট কম হচ্ছে ও বেশি ডাকটাইল হচ্ছে, আর কার্বন কন্টেন্ট যত বেশি হয়ে যাচ্ছে ওর দেখ ডাকটিলিটি কমে যাচ্ছে, বিকজ ডাকটিলিটি কোন রেঞ্জটাকে বোঝায়, এই রেঞ্জটাকে। ঠিক আছে, এই রেঞ্জটা যত বেশি হবে সেটা ডাকটিলিটিকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এখানে দেখ আরো ডাকটিলিটি কমে গেল। আর তার সাথে সাথে এবার যদি স্ট্রেনথের রেসপেক্টে দেখিস, দেখ কার্বন কন্টেন্ট যখন কম ছিল তো ম্যাক্সিমাম স্ট্রেস যেটা নিতে পারতো সেটা মনে কর এই σ1। কার্বন কন্টেন্ট যখন আরেকটু বাড়াচ্ছি ম্যাক্সিমাম যেটা স্ট্রেস নিতে পারে সেটা σ2। কার্বন কন্টেন্ট যখন আরেকটু বাড়িয়ে দিচ্ছি তো ম্যাক্সিমাম যেটা স্ট্রেস নিতে পারে সেটা σ3। তো বেসিক্যালি কি হচ্ছে, ওর আলটিমেট স্ট্রেস বাড়বে কিন্তু আমাদের তোর স্ট্রেইন বা ডাক্টিলিটি ওর কি করতে থাকবে, কমতে থাকবে। এটা কার সাথে, কার্বনের সাথে। কার্বনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আলটিমেট স্ট্রেংথ বাড়বে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি ওর ডাক্টিলিটি কমতে থাকবে। তো এগুলো আমি ভিডিওতে বলছি, তো দেখে নিবি আরেকবার। তো এইটা দরকার নেই, এটা ইমেকের কোশ্চেন। আচ্ছা, এটা বলতে পারবি হুইচ ইজ মোর ফান্ডামেন্টাল, স্ট্রেইন অর স্ট্রেস? কে বেশি ফান্ডামেন্টাল? স্ট্রেন। হবে। হুইচ ইজ মোর ফান্ডামেন্টাল, স্ট্রেইন অর স্ট্রেস? পরেরটা তো পারবি, স্ট্রেইন ডাজ নট হ্যাভ এ ইউনিট while stress has a ইউনিট। এটা তো সবাই জানিস। স্ট্রেইন বেশি ফান্ডামেন্টাল নাকি স্ট্রেস? ঠিক আছে, তো এটা বলি, লিখে রাখ খাতার মধ্যে, স্ট্রেইন ইজ ফান্ডামেন্টাল নট স্ট্রেস। ঠিক আছে, প্রথমে স্ট্রেইন তৈরি হয় তারপর স্ট্রেস তৈরি হয়। বেসিক্যালি কি হচ্ছে, ধর এই একটা ম্যাটেরিয়াল, এর মধ্যে আমি ধর এরকম করে আমি ডিফর্মেশন দিচ্ছি, অ্যাপ্লাই করছি ফোর্স। তো এই ফোর্সের জন্য ওর কি হবে, প্রথমে স্ট্রেইন হবে। ওর প্রথমে কি হবে, স্ট্রেইন তৈরি হবে, প্রথমে স্ট্রেস হয় না। ঠিক আছে, প্রথমে তৈরি হয় কি স্ট্রেইন, অ্যান্ড ওই স্ট্রেইনের জন্য এই ম্যাটেরিয়ালটা কি করে, রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ওই যে ডিফর্মেশন হচ্ছে তার এগেনস্টে রেজিস্ট্যান্স প্রোভাইড করে। এই যে রেজিস্ট্যান্স প্রোভাইড করছে, এই রেজিস্ট্যান্সটাকেই আমরা যদি পার ইউনিট এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাই হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, বেসিক্যালি তো স্ট্রেস ইজ নট ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্ট্রেস হচ্ছে, আমরা বলি যে স্ট্রেস ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেস হচ্ছে রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। কিন্তু যাই হোক, নিউটনস থার্ড ল অ্যাকর্ডিং রেজিস্টিং ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স একই হয়, তাই স্ট্রেসটাকে আমরা জেনারেলি অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া বলি, বাট এটা কিন্তু নট কারেক্ট। ঠিক আছে, তো স্ট্রেস ইজ যে অ্যাকচুয়ালি রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, আর স্ট্রেস তৈরি হয় কার জন্য, স্ট্রেইন হওয়ার জন্য। তো স্ট্রেইন হচ্ছে মোর ফান্ডামেন্টাল, প্রথমে স্ট্রেইন তৈরি হয় তারপর স্ট্রেস ডেভেলপ হয়। তো এটা খাতার মধ্যে লিখে রাখ। আচ্ছা, এইবার এটা দেখ,
এটা আমি বলছি 26 হয়ে গেল 26 এই যে অ্যাসারশন রিজন এটা বুঝতে হবে না, জাস্ট দুটো স্টেটমেন্ট যে দুটো আছে সেটা দেখ। মাইল্ড স্টিল স্পেসিমেন হ্যাজ এ কাপ কোন ফ্র্যাকচার অ্যাট ফেইলিয়ার। তো এটা আমি তোদেরকে বলছিলাম ভিডিওর মধ্যে যে কাপ কোন ফেইলিয়ার কি হয়, যে একটা মাইল্ড স্টিলের এই যে স্পেসিমেন আছে, এই কাপ কোন ফেইলিয়ার থেকে প্রিভিয়াসলি কোশ্চেনও আসছে। তো মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ হচ্ছে আমাদের এই টাইপের। তো এই যে জোনটা, যেটাকে আমি কি বলি নেকিং, নেকিং জোনে কি হয়, এই মাইল্ড স্টিলটার মধ্যে আমি টেনশন দিচ্ছি, তাই তো। তো মাইল্ড স্টিলটার মধ্যে যখন টেনশন দিব, বেসিক্যালি ও কি হবে, ইলংগেট হবে। তো ইলংগেট হতে 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 এক সময় যখন এই নেকিং জোনে আসে, তখন কি হয়, ওর মধ্যে এরকম যে কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশনটা র্যাপিডলি কি করতে থাকে, ডিক্রিজ করতে থাকে। 1 মিনিট দ্বারা কি হয়, পার্টিকুলার একটা জোন র্যাপিডলি এইভাবে ডিক্রিজ করতে থাকে, ওর এরিয়াটা পার্টিকুলার একটা জোনে র্যাপিডলি ডিক্রিজ করতে থাকে। বন্ধ হয়ে গেল, 1 মিনিট দাঁড়া। তো পার্টিকুলার একটা ক্রস সেকশন কি হতে থাকে, র্যাপিডলি ওর ডিক্রিজ করতে থাকে। এই যে র্যাপিডলি যে ডিক্রিজ করছে, এটাকে আমরা কি বলি, নেকিং বলি। এটাকে কি জোন বলি, নেকিং জোন বলি। আর এটা কি হয়, কাপ আর কোনের মতন দেখতে হয়, একটা কাপ আর একটা কোন। তো এটাকে বলা হয় কি, কাপ কোন ফেলিয়ার। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কাপ কোন ফেলিয়ার। এই যে ফেলিয়ারটা হয় সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এই যে ফেলিয়ার প্লেনটা থাকে, এই যে ফেলিয়ার প্লেনটা থাকে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 45 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমি বলছি ভিডিওতে দেখিস। এই ফেলিয়ার অ্যাঙ্গেলটা থাকে কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তো ওই স্টেটমেন্টটা এখানে লেখা আছে যে মাইল্ড স্টিল স্পেসিমেন হ্যাজ এ কাপকোন ফেলিয়ার অ্যাট কাপকোন ফ্র্যাকচার অ্যাট ফেলিয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখবি, কাপকোন ফেলিয়ার বা নেকিং ফেলিয়ার একই জিনিস। আচ্ছা, এই পরের যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোদের থিওরি কোশ্চেন যেহেতু 4-5টা আমাদের সম থেকে থাকেই, আর এই থিওরি কোশ্চেন গুলো মেনলি আমাদের এই ফার্স্ট পার্টের থেকে অনেকটা বেশি থাকে। তো আমি ওই জন্য আগে থিওরি কোশ্চেন গুলো তোদের সাথে ডিসকাশন করবো। মানে এমনি তো আমি থিওরি পার্ট পড়াচ্ছি, তো যেগুলা এখানে আমার আছে, যেগুলা ভালো ভালো কোশ্চেন আছে, থিওরি গুলো ডিসকাস করবো। তারপরে আরো 1-2 দিন আমি এই সিম্পল স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারের প্রবলেমস গুলো ডিসাইড করবো, মানে যেগুলা নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো ডিসকাশন করবো। তো এটা দেখ পরের পয়েন্টটা, মাইল্ড স্টিল ইজ উইক ইন শিয়ার and failure of specimens takes place in failure of the specimen in shear takes place at 45 degree to the direct applied tensile force। তো এটা একটু বলে দিই, এটা ভালো মতন করে শুনে রাখ। এই যে এখানে ফেলিয়ারটা হয় না, এই যে যেটাকে বলছি কি নেকিং ফেলিয়ার, ঠিক আছে, এই যে নেকিং ফেলিয়ার বা কাপকোন ফেলিয়ারটা হয়, তো সেটা কোন টাইপের ফোর্স অ্যাপ্লাই করছি ওদের মধ্যে, টেনশন ফোর্স অ্যাপ্লাই করছি। তো আমার মনে হতে পারে, অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে টেনশনের জন্য বা টেনজাইল স্ট্রেসের জন্য, এই টেনজাইল স্ট্রেসের জন্য আমাদের কি হচ্ছে, এই ম্যাটেরিয়ালটা এইখানে ফেল করে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। মাইল্ড স্টিল কি হয়, টেনশনে অনেক স্ট্রং হয়। ভালো মতন শুনে রাখ, যে কোনো ডাকটাইল ম্যাটেরিয়াল, যে কোনো ডাকটাইল ম্যাটেরিয়াল, ভালো মতন সবাই শোন, যে কোনো ডাকটাইল ম্যাটেরিয়াল, যেরকম মাইল্ড স্টিল কি হচ্ছে, ডাকটাইল ম্যাটেরিয়াল। তো ডাকটাইল ম্যাটেরিয়াল কি হয়, টেনশন খুব ভালো নিতে পারে, তারা হয় কি স্ট্রং ইন টেনশন, স্ট্রং ইন টেনশন। ঠিক আছে, টেনশনে খুবই স্ট্রং হয়, কম্প্রেশনেও মোটামুটি ভালো মতনই স্ট্রং হয়। কিন্তু মানে মডারেট ইন কম্প্রেশন লিখতে পারিস বা স্ট্রং ইন কম্প্রেশনও লিখতে পারিস। তো ডাকটাইল ম্যাটেরিয়াল কি হয়, টেনশন এন্ড কম্প্রেশনে আমাদের স্ট্রং হয়, কিন্তু এটা উইক হয় কিসে, শিয়ারে। কিসে উইক হয়, শিয়ারে। তো বেসিক্যালি ডাকটাইল ম্যাটেরিয়ালের ফেলিয়ার জেনারেলি কিসের জন্য হয়,
শিয়ার ফেলিয়ার হয়। মাথায় রাখবি সবসময়, দেখ এগুলো অ্যাকচুয়ালি আরো ডিটেলসে পড়তে লাগে, এটার জন্য আরো ডিটেলস আমাদের পড়াশোনা করতে লাগে এই টপিকগুলো। তো আমাদের যেহেতু অত কিছু নাই, তো আমাদের একটুখানি মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, যে ডাকটাইল ম্যাটেরিয়াল কি হয়, উইক হয় কিসের, শিয়ারে। তো কোনো ডাকটাইল ম্যাটেরিয়ালের উপর যদি আমি টেনশন বা কম্প্রেশন যাই দিই না কেন, ও কিন্তু টেনশন বা কম্প্রেশনের জন্য ফেল করে না। ও ফেল কিসের জন্য করে, শিয়ারের জন্য করে। আর শিয়ার ফোর্স আমি এটা তোদের একটা চ্যাপ্টার পড়াবো, এখনো আমি পড়াইনি, সেটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস এন্ড স্ট্রেন বা কম্পাউন্ড বা কমপ্লেক্স স্ট্রেস এন্ড স্ট্রেন। তো ওই চ্যাপ্টারটা আমি পড়াবো, ওটা আমার ভিডিও দেওয়া হয়নি। তো দেখা যায়, ধর এই একটা ম্যাটেরিয়াল, এর মধ্যে যদি আমি এরকম ডাইরেক্ট স্ট্রেস দিই, তো শিয়ার স্ট্রেসটা যেটা ম্যাক্সিমাম তৈরি হয়, সেটা তৈরি হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শিয়ার স্ট্রেস তৈরি হয়, যেটা আমি বলবো আর কি, আরো ডিসকাশন করবো। তো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শিয়ার স্ট্রেসটা তৈরি হয় বলে এই ক্র্যাকটাও এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, ঠিক আছে। তো আপাতত জাস্ট মনে রাখ, আমি ওই চ্যাপ্টারটা বললে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, যে ডাকটাইল ম্যাটেরিয়াল কিন্তু টেনশনে ফেল করে না। ডাকটাইল ম্যাটেরিয়াল কিসের জন্য ফেল করে, শিয়ারে ফেল করে। এন্ড এই শিয়ার ফেলিয়ারটা কেন হয়, কারণ শিয়ার ফেলিয়ারটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল উইক হয় শিয়ারে, আর এই শিয়ারটা কাজ করে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এন্ড তার জন্য ডাকটাইল ম্যাটেরিয়াল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেল করে, এন্ড এরকম কাপকোন ফেলিয়ার হয়। এরকম দুটা পার্ট এভাবে, যেখানে নেকিং তৈরি হচ্ছে ওখানে অলমোস্ট একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমাদের অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ফেলিয়ারটা হয়, ঠিক আছে। এটা একটু মাথা রাখিস। নেক্সট কোশ্চেন যেটা আছে, এটা তো পারবি, এ প্রিজমেটিক, এটা তো ইয়েরই কোশ্চেন, সোজাই আছে। এ প্রিজমেটিক bar of uniform cross sectional area of 5 centimeter square is subjected to the axial load. এই টাইপের কোশ্চেন থাকে, as shown in the given figure. Portion BC is subjected to an axial stress of, ঠিক আছে, ছবিটা দেখ ভালো মতন করে। তো ক্রস সেকশনটা আমাদের ইউনিফর্ম দেওয়া আছে, এরকম টাইপের কোশ্চেন আমাদের বারবারই আসে, ঠিক আছে। ক্রস সেকশনটা আমাদের ইউনিফর্ম দেওয়া আছে। তো বলছে এই যে পোর্শনটা বি থেকে সি পোর্শন, এই পোর্শনটার মধ্যে কত স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে, এন্ড সেটার নেচারও কি হবে সেটাও বলতে হবে। তো এটার জন্য আমি তোদেরকে কি পড়াইছিলাম, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো এখানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, এই পার্টটাকে তিনটা পার্টে ডিভাইড করতে হবে। কি কি, এ বি একটা পার্ট, বিসি একটা পার্ট, সিডি একটা পার্ট। কিভাবে প্রিন্সিপাল অফ সুপারপজিশন করতে হয় আমি বলছিলাম। তো আমি এখানে ভাঙছি, দেখ ভালো মতন করে তোরা দেখ। তো এটা ধর এ বি পোর্শন, এটা ধর বিসি পোর্শন, আর এটা সিডি পোর্শন। তোরা যদি অ্যান্সার বের করতে পারিস তাহলে বল, ঠিক আছে। তো এটা হচ্ছে এ বি পোর্শন, আমি নাম দিচ্ছি না। তো প্রথমে এটা আছে এ বি, তারপরে এটা আছে বিসি, আর তারপরে এটা আছে হচ্ছে সিডি। তো দেখ, টোটাল ফোর্সটাকে আগে দেখতে হবে ইকুইলিব্রিয়ামে আছে কিনা, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স 0 আছে কিনা সেটা আগে চেক করতে হবে। তো দেখ, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স কি 0 আছে, দেখ ডান দিকে কত ফোর্স যাচ্ছে, এখানে কি ডিরেকশন ভুল দেওয়া আছে, না ঠিক আছে। ডান দিকে কত ফোর্স যাচ্ছে, দেখ 3000 আর 2000, 5000, আর এখানেও 5000, মানে টোটাল ডান দিকে কত যাচ্ছে 10,000। আর টোটাল, সরি ডান দিকে না, বাঁ দিকে হচ্ছিল, টোটাল বাঁ দিকে কত যাচ্ছিল 10,000, আর টোটাল ডান দিকেও কত যাচ্ছে দেখ 10,000। তাহলে বাঁ দিকেও যাচ্ছে 10,000 এন্ড ডান দিকেও যাচ্ছে টোটাল 10,000। তো আমাদের এই সিস্টেমটা ব্যালেন্সড আছে। তো এটা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে প্রবলেমটা স্টার্ট করতে পারি। তো কিভাবে স্টার্ট করব, যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করতে হয়। তো ধর আমি এ থেকে স্টার্ট করছি। তো আমি ধর এতে, এ যে পোর্শন আছে এর এই সাইডে কত দেওয়া আছে 3000, তা আমি এখানে 3000 লিখলাম। তাহলে এই দিকেও কত থাকবে 3000, এদিকেও কত থাকবে 3000। এটা এবি হয়ে গেল। এবার এই যে জায়গাটা, মানে এই পোর্শনে, বি এর পোর্শনে আমাদের অ্যাকচুয়ালি কত রাখতে হবে 2000। তো আমাকে এখানে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এই দিকে আমাকে 1000 অ্যাপ্লাই করতে হবে, তাহলেই ব্যালেন্স হচ্ছে। দেখ এই যে বি এর পোর্শন কোনটা, বি এর সারফেস কোনটা, এটা। তাহলে ডান দিকে আছে 3000, আর বাঁ দিকে গেল কত, আমি সরি উল্টা লিখলাম, উল্টা লিখছি, 1 মিনিট। এই ডিরেকশনটা হবে এই দিকে,
রাবারটাও মোছে না। 5000 হবে দাদা মনে হয়। সি এরটাই হবে তো হ্যাঁ। 1%। না এইদিকে ডিরেকশন এটা 5000 হবে মনে হচ্ছে। 5000 দাঁড়া, টেস্টটা আমি হবে কিন্তু টেস্টটা 1000 টেস্ট স্টেজে। কি হচ্ছে, 1 মিনিট দাঁড়া। এই ছবিটা একবার এখানেই লিখি, দাঁড়া ছেড়ে দে। এখান থেকে ছবি আঁকতে অসুবিধা হচ্ছে। দেখ এখানে এটার সাথে কম্পেয়ার কর, ঠিক আছে? তো এটা আছে আমাদের এবি। তো আমি এর এই সাইডে কত আছে 3000, আমি এদিকে 3000 লিখলাম। তাহলে বি তেও এদিকে কত দিতে হবে 3000 দিতে হবে, ঠিক আছে? তারপর আছে মনে কর বিসি, এই আমাদের এটা বিসি। তো দেখ বি এর জয়েন্টে কত আছে আলটিমেটলি 2000 তো, কিন্তু আমি এখানে বি এর জয়েন্টে এখন কত বসাইছি 3000। আমি বি এর জয়েন্টে এখন কত বসাইছি 3000। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে এইদিকে 1000 দিতে হবে না, তাই তো? এইদিকে আমাদের দিতে হবে কত 1000। তাহলে এই দিকেও আমাদের কত হয়ে যাবে 1000, ঠিক আছে? এবার সিডিটাও আমি এখানে তাহলে কমপ্লিট এটা করে দিচ্ছি। 5000 হবে মনে হচ্ছে তো। হ্যাঁ কি বললি? 5000 হবে মনে হচ্ছে। ডিরেকশনটা যদি তুমি দেখো তাহলে 1000 দিলে ডিরেকশনটা কি ঠিক ঠিক থাকছে? ডিরেকশনটা তাহলে তো দাদা রাইট সাইডের দিকে হচ্ছে। ও তারা টেনশন হ্যাঁ আর সরি কম্প্রেস। সরি সরি ভুল হয়ে গেছে আমার। এটা 3000, এটা সরি এটা 3000 আছে। তো এই সাইডে করতে গেলে আমাদের কত লাগবে 5000 লাগবে, সরি 1000 না 5000 লাগবে, ঠিক আছে? তো 5000 হলে ব্যালেন্স হবে, তাই তো? 5000 হলে এদিকে 5000, এদিকে 3000, ঠিক আছে? আর এদিকেও আমাদের 5000 লাগবে। তো এদিকে যখন সি তে 5000 এদিকে যাচ্ছে, তো সি তে অলরেডি কত আছে 10000 আছে। তো বাকি 5000 কোন দিকে যাবে? বাকি 5000 যাবে এইদিকে। আর এইদিকে অলরেডি দেখ 5000 আছে, ঠিক আছে? এইবার ঠিক আছে, ঠিক আছে, আমি লিখতে ভুল করছিলাম, এখানে 1000 না 5000 হবে। তো 3000 ডান দিকে যাচ্ছে আর 5000 বাঁ দিকে যাচ্ছে, তাহলে নেট কত হচ্ছে 2000। এই যে 2000 আছে নেট। আর সি তে দেখ এইদিকে ডান দিকেও যাচ্ছে 5000, আর সিডি তে এখানেও ডান দিকে যাচ্ছে 5000। তো 5000 এ কত হবে 10000। আর অটোমেটিক দেখবি ডান দিকে তোদেরটা মিলে যাবে। হ্যাঁ, তোদের যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে দেখবি বাঁ দিক ডান দিকে মিলে যাবে। তাহলে এখানে দেখ বিসি পোর্শনে আমাদের কত স্ট্রেস আসছে, তাহলে বিসি পোর্শনে ফোর্স আসছে 5000, ফোর্স আসছে 5000। এরিয়া বলা আছে আমাদের কত, এরিয়া বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের ডিভাইড করলে কি আসবে 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আসবে স্ট্রেস। আর কি টাইপের স্ট্রেস হচ্ছে টেনশন। স্ট্রেসটা কি টাইপের হচ্ছে টেনশন। তো এখানে আমি একটা লিখতে ভুলে গেছিল, যাই হোক। তো এখানে এগুলা তোরা দেখে নিস, আমি এগুলা ভিডিও অলরেডি আমি এগুলা ভিডিও বানাইছি, তো এগুলা ওখান থেকে দেখে নিস। তো এগুলা সবারই পারা উচিত, কারণ এটা খুবই কমন কোশ্চেন। তো এখানেও আমাদের কি তৈরি হচ্ছে টেনশন, আর এখানেও কি তৈরি হচ্ছে কম্প্রেশন। এখানে তো একটা কোশ্চেন করছিল কি যে বিসি পোর্শনে কত স্ট্রেস তৈরি হচ্ছে, সেটা 5000 হচ্ছে ফোর্স, আর এরিয়া দিয়ে ডিভাইড করলে এরিয়া ছিল 5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 5000 ছিল কেজি, তাহলে 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো হয়ে যাচ্ছে। এটা তো ইজি কোশ্চেন। অনেক সময় জিজ্ঞেস করে কি ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস জিজ্ঞেস করে, ঠিক আছে? যে বলে এই বারের মধ্যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কত তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাকে এই টোটাল পার্টগুলোকে এরকম ছোট ছোট পার্টে ভাঙতে লাগবে, ঠিক আছে? এইবার দেখতে হবে কোথায় টেনশন হচ্ছে কোথায় কম্প্রেশন হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে টেনশন হচ্ছে, তাহলে এই পার্টটা বাদ। এটাও টেনশন হচ্ছে, এই পার্টটা বাদ। এখানে কম্প্রেশন হচ্ছে, এন্ড একটাই কম্প্রেশন আছে। তো ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস বলতে আমাদের এই 5000টাকে নিতে হবে, ডিভাইডেড বাই 5 করে আমাদের এখানে অ্যান্সার বের করতে হবে যে 1000 কেজি পার মিটার স্কোয়ার। আবার এখান থেকে অপোজিট অ্যান্সার কোশ্চেন আসতে পারে যে সব থেকে কম কত টেনশন তৈরি হচ্ছে, সব থেকে কম কত টেনশন তৈরি হচ্ছে। তাহলে টেনশন এখানে হচ্ছে, টেনশন এখানে হচ্ছে, কম্প্রেশন এখানে হচ্ছে। তাহলে টেনশন দুই জায়গায় হচ্ছে। এবার সব থেকে কম টেনশন কোথায় তৈরি হবে? দেখ সবার এরিয়া সেম, সবার এরিয়া সেম, তাহলে সব থেকে কম আমাদের টেনশন কোথায় তৈরি হবে এই 3000 এ। তাহলে সব থেকে কম টেনশন তৈরি হবে এই 3000 এ। তাহলে
তাহলে 3000 ডিভাইডেড বাই 5, তাহলে কি হয় 600 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সব থেকে কম টেনজাইল স্ট্রেস। ঠিক আছে, তো এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন থাকতে পারে একটা বার থেকে। অলরেডি তোদের এরকম কোশ্চেন আসছে, মানে এই বারটাকে যে কয়টা পার্ট আছে ওই কয়টা পার্টে ভাঙবি, কোথায় টেনশন আছে কোথায় কম্প্রেশন আছে দেখবি। যদি পার্টিকুলার কোন একটা পোর্শনের কথা বলে তো ঠিকই আছে, আর যদি বলে যে সব থেকে বেশি কম্প্রেসিভ স্ট্রেস বা সব থেকে কম কম্প্রেসিভ স্ট্রেস বা সব থেকে বেশি টেনজাইল স্ট্রেস বা সব থেকে বেশি কম টেনজাইল স্ট্রেস কোথায় তৈরি হচ্ছে, তাহলে এগুলোকে দেখবি যে কোথায় টেনশন আছে কোথায় কম্প্রেশন আছে দেখবি। দেখার পর ওখান থেকে চুজ করতে হবে যে কোথায় সব থেকে বেশি বা সব থেকে কম টেনশন বা কম্প্রেশন স্ট্রেস তৈরি হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস বলে দিই, অনেকের মনে হয় এক্সাম হলে তাড়াহুড়োর জন্য, মনে কর আমি কোন একটা বার ছিল সেটাকে ভাঙার পর ধর বারটা এরকম টাইপের ছিল দেখতে, বারটা দেখতে এই টাইপের ছিল, এরকম টাইপের। ঠিক আছে, তো বারটাকে ভাঙার পর আমি দেখতে পাচ্ছি ধর এটা এবি, এটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে সিডি। তো দেখা যাচ্ছে মনে কর এইখানে আমাদের ফোর্স আসছে মনে কর 10 কিলো নিউটন টেনশন, এইখানে ফোর্স আসছে মনে কর 5 কিলো নিউটন টেনশন, আর এইখানে ফোর্স আসছে মনে কর 10 কিলো নিউটন, সরি 10 না, মনে কর 8 কিলো নিউটন কম্প্রেশন। এটা ধর কোন একটা ফোর্স দেওয়া ছিল এখানে, তো এখান থেকে আমাদের এরকম টেনশন কম্প্রেশন কিভাবে কিছু আমরা যেভাবে ক্যালকুলেট করতে হয় আসলো। এইবার তোকে জিজ্ঞেস করলো যে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় তৈরি হচ্ছে এন্ড সেটা ভ্যালু কত। তোকে জিজ্ঞেস করে নেই কম্প্রেশনও না বা টেনশনও না, জাস্ট তোকে বলতে হবে যে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় তৈরি হচ্ছে। তো এখানে অনেকের মনে হতে পারে যে আমার 10 কিলোমিটার সব থেকে বেশি ফোর্স তো এখানে, তো আমার ম্যাক্সিমাম স্ট্রেস তৈরি হবে এবি তে। সেটা কিন্তু ভুল। কারণ কি, সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, শুধুমাত্র ফোর্সের উপর না, তার সাথে সাথে এরিয়ার উপরও ডিপেন্ড করবে স্ট্রেস। তো আমাকে এই ক্ষেত্রে কিন্তু সবার স্ট্রেস বের করে দেখতে হবে, সিগমা 1, সিগমা 2, সিগমা 3, তিনটাই বের করতে হবে, স্ট্রেস বের করতে হবে, বিকজ প্রত্যেকের এরিয়া কি এখানে আলাদা। এর এরিয়া A3, এর এরিয়া A2, এর এরিয়া আছে A1। তো এখানে এরিয়াটা অনেকটা বেশি, তার জন্য স্ট্রেসটা হয়তো কম হতে পারে। দেখে মনে হচ্ছে এখানে ফোর্স বেশি বলে স্ট্রেস বেশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি নাও হতে পারে, বিকজ ওখানে এরিয়া বেশি। আর এখানে এই যে 8 কিলোমিটার আছে এর এরিয়াটা আছে সব থেকে কম, তো দেখা যেতে পারে যে এরিয়াটা সব থেকে কম হওয়ার জন্য এর স্ট্রেসটা সব থেকে বেশি। তো এই টাইপের কেসের ক্ষেত্রে যখন ক্রস সেকশন গুলো ইউনিফর্ম না, সেক্ষেত্রে কিন্তু তোকে পার্টিকুলারলি প্রত্যেকটার কেসে তোকে কিন্তু স্ট্রেস বের করে দেখতে হবে, না হলে শুধুমাত্র কিন্তু ফোর্সটাকে দেখে জাজ করতে পারবি না যে কোথায় ম্যাক্সিমাম স্ট্রেস তৈরি হচ্ছে। হ্যাঁ, আগের কোশ্চেনে ফোর্স দেখে জাজ করতে পারছিলিস, কারণ কি আগের কোশ্চেনে সবার এরিয়া সেম ছিল। এরিয়া সেম থাকলে জাস্ট ফোর্সটা দেখে জাস্ট করবি যে কোথায় আমাদের স্ট্রেস সব থেকে বেশি। ঠিক আছে, বুঝতে পারলি সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, লাস্ট একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা বলবো, পরের দিন আসবো এই কোশ্চেনে। এই যে এই কোশ্চেনটা দেখতে পারিস 30, কি বলছে, দ্য স্ট্রেইন অ্যান্ড স্ট্রেস সিস্টেম, the strain and stress system for a bar of length L subjected to an axial pull will be same whether the both ends of the bar are free or end is fixed or the other end is free. ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে যে একটা বার যার লেন্থ আছে L, ঠিক আছে, তার মধ্যে আমি ধর
এরকম ফোর্স দিচ্ছি, অ্যাক্সিয়াল পুল দিচ্ছি, মানে এরকম টেনশন অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো এর জন্য যে ওর কি বলছে, দ্য স্ট্রেস স্ট্রেইন সিস্টেম ফর এ বাল সাবজেক্ট টু উইল বি সেম। হ্যাঁ সরি, এখানে কি বলছে, আমি ডিফরমেশন না, এখানে বলছে দ্য স্ট্রেস স্ট্রেইন সিস্টেম ফর এ বার of length L subjected to an axial pull will be same whether the both ends of the bar are free or one end is fixed or the other end is free. বেসিক্যালি আমি কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে, দেখ এটা ট্রু নাকি ফলস সেটা বলছে। ধর এই একটা বার আছে, ধর দুটা সাইডই ফ্রি, এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলাম। আরেকটা কেসে এই বারে দুটা সাইডই ফিক্সড, আমি এরকম ফোর্স অ্যাপ্লাই করলাম। আরেকটা কেসে এই বারের একটা সাইড ফিক্সড আছে, আরেকটা সাইড ফ্রি আছে, এখানেও এরকম ফোর্স অ্যাপ্লাই করলাম, সেম বার। ঠিক আছে, তিনটা কন্ডিশন, একটা হচ্ছে বোথ সাইড ফ্রি, একটা আছে বোথ সাইড ফিক্সড, আর একটা আছে ওয়ান সাইড অনলি ফিক্সড। ঠিক আছে, এই টাইপের এটা দেওয়া আছে। তো বলছে এখানে যে দ্য স্ট্রেস স্ট্রেইন সিস্টেম ফর এ বার of length L subjected to an axial pull will be same whether the bars are free or fixed or ends is free। মানে বেসিক্যালি বলছে যে তিনটা কেস আছে, তিনটা কেসের ক্ষেত্রে যদি বারটা সেম হয়, মানে সেম ম্যাটেরিয়ালের হয়, তাহলে কি তার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সেম থাকবে? তো দেখ, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা কিসের উপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর। এটা কখনোই কোন কন্ডিশনে আছে ম্যাটেরিয়ালটা সেটার উপর ডিপেন্ড করে না, মানে বেসিক্যালি ওর সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। মানে ও ফ্রি থাক, ফিক্সড থাক, বা ওয়ান এন্ড ফিক্স থাক, যাই থাক না কেন, ঠিক আছে, সেক্ষেত্রে ফ্রি থাক, ফিক্সড থাক, বা যাই থাক না কেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রেসটা বা এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা সেটা কিন্তু ডিপেন্ড করে না এদের উপর। ঠিক আছে, সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কার উপর? ম্যাটেরিয়ালের উপর। ম্যাটেরিয়ালটা যেরকম হবে সেরকম আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা হবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখিস, এই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। বললো যে দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ দ্য ম্যাটেরিয়াল ডিপেন্ডস আপন, বা এরকম করে কিছু অপশন দিল, সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিনা। তো এটা মাথায় রাখবি, সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে না, সাপোর্ট কন্ডিশন যা ইচ্ছা হোক ম্যাটেরিয়ালটার উপর ডিপেন্ড করে। ম্যাটেরিয়াল যদি আলাদা হয়ে যায় স্ট্রেস স্ট্রেন কার্ভ আলাদা হবে, কিন্তু যদি ম্যাটেরিয়াল সেম থাকে, সাপোর্ট কন্ডিশন যাই থাক না কেন, আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা সেম থাকবে। ঠিক আছে, বুঝতে পারলি? তো আজকে এতটুকু থাক, পরের দিন আরো পড়াবো, এই আরো 1-2 দিন লাগবে আমার এই টপিক গুলো, এরপরে নিউমেরিক্যাল গুলো দেখাতে হবে। দাদা এটা কোন পিডিএফ এর থেকে পড়াচ্ছ দাদা? আমি পিডিএফ তোদেরকে শেয়ার করছিলাম। আচ্ছা তুই বলছিস, আমি একটা পিডিএফ শেয়ার করছিলাম গ্রুপে, তো ওদের কাছ থেকে, বাকিদের কাছ থেকে নিয়ে নিতে পারিস। বাকিদের কারো কাছে যদি থাকে শেয়ার করে দিস, আমি অলরেডি অনেক আগে পিডিএফটা শেয়ার করছিলাম। ও ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমি শেয়ার করে আমার দিচ্ছি। এমসিকিউ বলে যে পিডিএফটা ওইটা দাদা না? হ্যাঁ, আমি নাহলে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।